আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি পদার্থের গঠন অধ্যায়ের টাইপ ভিত্তিক সিকিউ সলভিং ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের পদার্থের গঠন যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের টাইপ ভিত্তিক সিকিউ সলভিং ক্লাস করব এবং প্রত্যেকটা টাইপের সৃজনশীল কী কী টাইপের সৃজনশীল আসতে পারে আমরা প্রত্যেকটা টাইপের সৃজনশীল আমরা এই এক ক্লাসের মাধ্যমে দেখে ফেলবো। এবং তোমার এই অধ্যায় থেকে তোমার যে কোনো ধরনের পরীক্ষা হোক, তোমার স্কুলের টিউটোরিয়াল পরীক্ষা কিংবা তোমার প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা অথবা অর্ধবার্ষিক, বার্ষিক অথবা তোমার এসএসসি ফাইনাল পরীক্ষা, তুমি যে কোনো পর্যায়ের যদি স্টুডেন্ট হও, ক্লাস 9 ক্লাস 10-এর যে কোনো পর্যায়ের যদি স্টুডেন্ট হও, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসের মধ্য দিয়ে তোমার এই অধ্যায়ের যা কিছু আসবে সব সৃজনশীল টাইপ সব কিছু আমি এক ক্লাসের মাধ্যমে তোমাকে কমপ্লিট করে দেবো এবং সবচেয়ে ইজি নিয়মে, সবচেয়ে সহজ নিয়মে এবং সবচেয়ে কম্প্যাক্ট আকারে তোমাকে আমি গুছাই দেবো এই ভিডিওটার মাধ্যমে। সো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবা। অ্যান্ড তোমাদের যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, কোনো ধরনের যদি তোমার যদি মনে হয় যে আমার এই টপিকটা ক্লিয়ার হয়নি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো চলো শুরু করি। আজকে পদার্থের গঠন টাইপ ভিত্তিক সিকিউ সলভিং ক্লাস, তাই না? তো এই অধ্যায়ের প্রথমে আমাদের কি লাগবে, আমাদের স্লাইডটা লাগবে। তো স্লাইডটা আমরা একটু জাস্ট বের করি। স্লাইডে কী কী দেওয়া আছে, আমাদের প্রশ্ন কী কী রিলেটেড, কোন রিলেটেড প্রশ্ন দেওয়া আছে সেটা একটু দেখি, ঠিক আছে? সো প্রথমেই আমাদের টাইপ 1-এর কোশ্চিন দেওয়া আছে। অ্যান্ড টাইপ 1-এর কোশ্চিনের আগে সূত্রগুলো দেওয়া আছে, আমাদের থিওরিগুলো আলোচনা করা আছে যে আমাদের কী কী সূত্র দিয়ে আমরা টাইপ 1-এর কোশ্চিনগুলো সলভ করতে পারি। তো প্রথমেই যেটা দেওয়া আছে, যে কোনো মৌল যদি এক্স হয়, যে কোনো মৌল যদি এক্স হয়, তাহলে এক্স, যে কোনো মৌল ধরো এক্স যদি হয়, তাহলে এটা তোমার ভর সংখ্যা এখানে থাকবে এবং এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর এখানে প্লাস মাইনাস এন কি ভাই? প্লাস মাইনাস এন আমাদের আধান সংখ্যা। প্লাস মাইনাস এন কি? প্লাস মাইনাস এন আমাদের আধান সংখ্যা, বুঝছো? তো মৌলটির ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং আধান সংখ্যা এখানে ক্লিয়ার। এবার আয়নটির একটা আয়নের যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারো, ধরো আমি শর্টকাটে লিখলাম, তাহলে ইলেকট্রন সংখ্যা যদি নির্ণয় করতে পারো, তুমি কি করবে? জাস্ট পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা দেওয়া থাকবে ওখান থেকে বিয়োগ করবা প্লাস মাইনাস এন কি? প্লাস মাইনাস যদি প্লাস দেওয়া থাকে, যদি প্লাস দেওয়া থাকে তাহলে এটা আলটিমেট মাইনাস হবে, এটা মাইনাস দেওয়া থাকলে আলটিমেট মাইনাসে প্লাস হবে। এটার মিনিংটা এটা, ঠিক আছে? তো আমরা যখন সলভ করবো তখন দেখাই দিবে, ঠিক আছে? এবার নিউটন সংখ্যা যদি বলা হয় যে নিউটন সংখ্যা কী হবে, তো নিউটন সংখ্যা সমান কী দেওয়া আছে দেখো তো। নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা। এই যে ভর সংখ্যা থেকে তুমি যদি প্রোটন সংখ্যা বাদ দাও, অর্থাৎ ভর সংখ্যা থেকে তোমার কী বাদ দিতে হবে ভাই? ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে কী হবে? এ মাইনাস জেড। অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে তুমি নিউটন সংখ্যা পেয়ে যাবা, ঠিক আছে? তো আশা করি এই টপিকটা একদম তোমার থিওরি অ্যান্ড সূত্র আশা করি সব কিছু বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট এবার প্রশ্ন সলভ করলে তোমার আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা আমাদের 1 নম্বর প্রশ্নটা কী দেওয়া আছে, আমাদের ক্যালসিয়াম একটা আয়ন দেওয়া আছে, ক্যালসিয়াম ক্যাটায়ন আর কি, ক্যাটায়ন এবং অ্যানায়ন আশা করি বুঝছো, যে জানো তোমরা যেহেতু অনসার্ট ক্লাস করতে আসছো। তো ক্যাটায়ন একটু জাস্ট আলোচনা করি যে আমাদের ক্যাটায়নকে যখন প্লাস চার্জে চার্জিত হয়, অর্থাৎ একটা বা দুইটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে যখন প্লাস চার্জে চার্জিত হয়, তখন এটাকে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন বলে। ধনাত্মক আয়নকে মূলত ক্যাটায়ন বলা হয়। তো ক্যালসিয়ামের আমাদের 2+ আয়ন দেওয়া আছে এই জায়গায়। তো ক্যালসিয়ামের এখানে 2+ আয়ন দেওয়া আছে, ঠিক আছে? ক্যালসিয়ামের 2+ আয়ন এখানে দেওয়া আছে। তো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 20 এবং এর ভর সংখ্যা আমাদের 40। যারা এগুলো পারো না, আমার ফাউন্ডেশন লেকচারে ক্লাস দেখবা, ইনশাল্লাহ তোমার এ টু জেড একদম শর্টকাটে এবং টেকনিক ট্রিক্সে সব কিছু করানো আছে। তুমি ওখান থেকে ক্লাস করবা, তুমি ফ্যান হয়ে যাবে ক্লাসের, ঠিক আছে? কোথায় ক্লাস করবে? আমাদের ইউটিউব চ্যানেল যেখান থেকে ক্লাসটা দেখতেছো এখানেই আছে আর কি। তুমি ভিডিও অপশনে যাবা অথবা তোমার প্লেলিস্ট অপশনে যাইতে পারো। প্লেলিস্ট অপশনে গিয়ে তুমি দেখবা যে কেমিস্ট্রি বেসিক টু প্রিমিয়াম অথবা ফাউন্ডেশন লেকচার সার্চ দিলে চলে আসবে। ওকে, তো প্রদত্ত আয়নটা দেওয়া আছে। অ্যান্ড প্রদত্ত আয়ন দিয়ে তুলে ফেলবা এবং পরমাণুর মূল কণিকা কয়টি? 3টি, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তাহলে দেওয়া আছে, আমাদের কী বের করতে হবে? আমাদের মূল কণিকার হিসাব করতে হবে। সো মূল কণিকার হিসাব করার জন্য কী করতে হবে বলতো? আমাদের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের হিসাব করতে হবে। মূলত। তাহলে এটা দেখো তো, এটা আমাদের পারমাণবিক সংখ্যা। তাহলে তুমি লিখবা, আমরা জানি কোনো একটা মৌলের নিউক্লিয়াসে যতটি পারমাণবিক সংখ্যা থাকে, যতটি প্রোটন সংখ্যা থাকে, ঠিক ততটি কী থাকে? পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যাটা তারপর প্রোটন সংখ্যা। তো আমরা যদি এক এক করে নির্ণয় করি, এটা কি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাটা কত? প্রোটন সংখ্যাটা আমাদের 20। এবং এখান থেকে ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো? ইলেকট্রন সংখ্যাটা হবে আমাদের জেড প্লাস মাইনাস এন। এটা ছিল না? জেড মাইনাস প্লাস মাইনাস এন, এটা ছিল, তাই না? সো এখান থেকে
এখান থেকে আমি নির্ণয় করতে পারবো। তো জেডটা কত, জেড হচ্ছে 20, জেড হচ্ছে 20। এবার মাইনাস, আর মাইনাস প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস হচ্ছে আমাদের আধান সংখ্যা, আধান সংখ্যা কত 2। তো এখানে প্লাস দেওয়া আছে, তবে প্লাস কি, প্লাসটাকে নিবা, মাইনাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে 20 থেকে কত বাদ ভাই, 20 থেকে আমাদের প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 2 বাদ, প্লাস মাইনাস 2 বাদ, তাহলে এখান থেকে হচ্ছে 18টি। সো 18টি হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে টি, বুঝছো? তাহলে প্রোটন সংখ্যা 20টি আর ইলেকট্রন সংখ্যা 18টি, ইলেকট্রন সংখ্যা 18টি। এবং নিউট্রন সংখ্যা কত বলো তো, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা যদি আমরা নির্ণয় করি 3 নম্বরে গিয়ে, যদি আমরা এটা নিউট্রন সংখ্যাটা নির্ণয় করি, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা হবে কোন একটা মৌলের ভর সংখ্যা, ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 20, ভর সংখ্যা হচ্ছে 40, ভর সংখ্যা হচ্ছে 40। তো 40 থেকে কত বাদ দিবা, 20 বাদ দিবা, 40 থেকে আমাদের প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত বাদ দিতে হবে, 20 বাদ দিতে হবে। তাহলে এটা 20 বাদ দিলে আমাদের হচ্ছে পেয়ে যাবে 20টি। তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 20টি। তাহলে 20, 18, 20, ঠিক আছে? আশা করি প্রথম প্রশ্ন একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাই না? প্রথম প্রশ্নটা অলরেডি ডান। এবার পরবর্তী কোশ্চেনে কী দেওয়া আছে, আমাদের টাইপ 2। প্রথম টাইপ থেকে আর বেশি কোশ্চেন সলভ করা লাগবে না, আমাদের এই টাইপ থেকে কোশ্চেন মূলত আসে না, তখন মূলত কোশ্চেন তেমন আসে না। তো সব কিছু কমপ্লিট করানোর জন্য আমি তোমাকে জাস্ট করাই দিচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর কোশ্চেন, টাইপ 2 এর কোশ্চেন কি, টাইপ 2 এর আগে আমরা হচ্ছে এখান থেকে দেখো কৌণিক ভরবেগ নির্ণয়, কৌণিক ভরবেগের সূত্র, এখান থেকে প্রশ্ন আসবে, মানে আসবে। টাইপ 2 এর কোশ্চেন তুমি 100% যে কোনো ধরনের পরীক্ষা তুমি দিবা, 100% আসবে, 100% দিয়ে দাও, 100% আসতেই হবে, বুঝছো? কোনো না কোনো পরীক্ষায় তুমি একবার না একবার কমান তুমি পাবা, একবার না একবার তুমি কমান পাবা টাইপ 2, ঠিক আছে? এই যে এখন যেটা সলভ করাবো, তো প্রথমেই আমি তোমাকে সূত্রটা লিখে দিই। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এটাকে প্রকাশ করা হয় তোমার MVR দিয়ে, আমি হচ্ছে বেসিক ক্লাসে করাইছি। তোমরা যদি পদার্থের গঠন ক্লাস দেখতে চাও তাহলে বেসিক টু প্রিমিয়ামে যাবা, দেন হচ্ছে প্লেলিস্ট অপশনে গিয়ে ওখান থেকে দেখে নেবা বেসিক ক্লাস, ঠিক আছে? তাহলে তুমি ওখানে ক্লিয়ার হয়ে যাবা। তাহলে MVR সমান কি, NH/2π, NH/2π, বুঝছো? তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে এমটা কি, ভিটা কি, আরটা কি। এম হচ্ছে ইলেকট্রনের ভর, এখানে কি আলোচনা করা আছে, হ্যাঁ ইলেকট্রনের ভর, এবং এই মানটা হচ্ছে মুখস্থ, মনে রাখবা এই মানটা মুখস্থ। 9.11 ইন্টু 10 এর পাওয়ার কত, 10 এর পাওয়ার -28, এটা গ্রাম আকারে যদি লিখো, আর কেজি আকারে লিখলে 9.11 ইন্টু 10 এর পাওয়ার কত, 10 এর পাওয়ার -31, এটা হচ্ছে কেজি, ঠিক আছে? অর্থাৎ 1000 দিয়ে ভাগ হয়েছে আর কি। তো এটা হচ্ছে এম এর মানটা হচ্ছে এই দুই ধরনের হতে পারে। এবার ভি এর মান, ভি হচ্ছে কি, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, ভি ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথে, যে কক্ষপথে ঘুরবে সে কক্ষপথের ব্যাসার্ধ, এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মানটাও হচ্ছে ফিক্সড, প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10 এর পাওয়ার -34, 10 এর পাওয়ার -34। তো এটার এককটা কী হবে ভাই? এককটা হবে আমাদের এককটা হবে, এটা তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের একক। তো প্লাঙ্কের ধ্রুবকের মানটা এবং ইলেকট্রনের ভরটা মুখস্থ রাখবা, বুঝছো? সো এখান থেকে সূত্র দেখা শেষ, আমরা এবার ম্যাথ সলভ করি একটা করে। দেখো এই ধরনের ম্যাথ তুমি পাবা, কমান তুমি পাবাই। দেখো কি বলতেছে, বি মডেলের একটা মডেল দেওয়া আছে, বি মডেলের সর্বশেষ শক্তিস্তর কৌণিক ভরবেগ, সর্বশেষ শক্তিস্তর কত বলো তো? সর্বশেষ শক্তিস্তর তোমাকে চিনে ফেলতে হবে, সর্বশেষ শক্তিস্তর এখানে হচ্ছে সব শেষে যেটা আছে, সবশেষে যেটা আছে কত, এই যে এন এর মানগুলো যেভাবে দেওয়া আছে ওগুলো হচ্ছে একটা শক্তি স্তর, তোমার ওইগুলো একটা শক্তি স্তর, বুঝা গেছে? এখন তোমাকে আমি একটা জিনিস বুঝাই, এই জায়গাটায় মিসকনসেপশন তৈরি হতে পারে, এই যে এখানে যেটা প্লাস আকারে দেওয়া থাকবে, প্লাস যদি দেওয়া থাকে তাহলে এটাকে শক্তি স্তর হিসেবে গণনা করবা না, বুঝা গেছে? এটাকে শক্তি স্তর হিসেবে গণনা করা যাবে না, যদি প্লাস না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে গণনা করবা। তো এনের মান যেহেতু এখানে আমাদের দেওয়া আছে, সো এত ঝামেলার কোনো প্রয়োজনই নেই। এনের মানটা 1 আর এনের মানটা এখানে কত দেওয়া আছে 2। তাহলে সর্বশেষ কোনটা বলো তো? সর্বশেষ এটা না, এটা হচ্ছে সর্বশেষ। তাহলে এখান থেকে আমাদের এটার কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। তাহলে এটার কৌণিক ভরবেগ আমরা নির্ণয় করতে পারবো না বলো তো? এটার কৌণিক ভরবেগের সূত্র কি? কৌণিক ভরবেগের ডিরেক্ট সূত্র বসাবা, MVR সমান NH/2π। সো এখান থেকে মানগুলো বসাও,
তাহলে এন এর মান কত বলো তো, এখানে দাও এন এর মান হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, তার মানে এন এর মানটা 2, যত শক্তি স্তর বলবে সেটা হবে এন এর মান, বুঝছো। আর এইচ এর মানটা তো আমাদের মুখস্থ 6.626 ইন্টু 10 কত -34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখান থেকে তোমাকে এমভিআরটা নির্ণয় করতে হবে। তাহলে এমভিআর সমান হট, হট, ঠিক আছে। তাহলে তুমি মানগুলো বসাই দাও। এবার এন এর মান কত 2 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মানটা কত 6.626 ইন্টু 10 কত -34, 10 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই অ্যান্সার। সো পায়ের মানটা এখানে চাইলে তুমি ইনপুট দিয়ে রাখতে পারো, ইনপুট দিয়ে তুমি এটা লিখে রাখবা 3.1416। এটার কোনো একক নেই কারণ এটা কনস্ট্যান্ট একটা মান। সো এখানে একটা মান পাবা, যে মানটা পাবা সেটা হবে অ্যান্সার। ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটারে বসাইলেই তুমি হচ্ছে মান পেয়ে যাবা, বুঝছো। সো এটা হবে একটা অ্যান্সার। সো অ্যান্সার কত হবে আমি এই যে স্লাইড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই যে দেখো, বুঝছো, এই যে অ্যান্সার হচ্ছে 2.11। অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে আমাদের 2.11 ইন্টু 10 2.11 ইন্টু 10 কত ভাই 10 এটা হচ্ছে মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো। পারবে না দেখো একই কোশ্চিন আরও রাখছি, কারণ হচ্ছে তোমার যাতে কোনো ধরনের কোনো কনফিউশন না হয়, দেখো জেড মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, যা ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা, তাই জেড মৌলটির হলো, আচ্ছা তোমাকে বলছে জেড মৌলের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে জেড মৌল দেখো তো দিয়ে দিছে, এই জায়গায় দেখো, এই জায়গায় জেড মৌল পারমাণবিক সংখ্যা 9 দিয়ে ফেলছে। তাহলে তুমি সর্বশেষ শক্তি স্তর ধরো চিনতে পারতেছো না, তুমি এই ক্ষেত্রে কী করবা, জেড একটা মৌল দেওয়া আছে, জেড মৌলের পারমাণবিক সংখ্যাটা এই জায়গায় দেওয়া আছে, এবং জেড মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু 9, তাহলে এর ইলেকট্রন বিন্যাস তুমি করতে পারবে না বলো তো। ইলেকট্রন বিন্যাস যদি না পারো আমার বেসিক ক্লাস করবা, বেসিক প্রো প্রিমিয়াম চলে যাবা প্লেলিস্টে গেলেই তুমি পেয়ে যাবা ক্লাস, বুঝছো। তাহলে ওখান থেকে ক্লাসটা করে নিবা, ক্লাসটা করে তারপরে তুমি ইলেকট্রন বিন্যাসের টেকনিক বলা আছে, তাহলে ওখান থেকে তুমি করে নিতে পারবা। ওকে, তাহলে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করি এস পি, বুঝছো। তাহলে এস শুরু হয় অন দিয়ে, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আমাদের বসনীয়। তাহলে পি শুরু হয় 2 দিয়ে। ওকে, তাহলে এটা দেখো তো, এটা 2, এটা 4, তাহলে এখানে কয়টা থাকবে, এখানে হচ্ছে 5টা ইলেকট্রন থাকবে। তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা বলো তো, সর্বশেষ শক্তি স্তর এটা পুরোটা মিলে হচ্ছে শক্তি স্তর, মানে 1 1 2 2, এই যে 1 তার মানে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, ভালো মতো বুঝো, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, বুঝছো। এই যে 2 2 2 2 2 2 2 2 আকারে যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। যদি 3 3 করে থাকতো তাহলে তৃতীয় শক্তি স্তর, 4 4 করে থাকলে ওটা হতো চতুর্থ শক্তি স্তর, 5 5 করে পঞ্চম শক্তি স্তর, 6 6 করে ষষ্ঠ শক্তি স্তর। বোঝা গেছে, বিষয়টা ক্লিয়ার। তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করবা, শক্তি স্তর খুঁজে বের করবা, তাহলে এটা কি দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এন এর মান আমি পেয়ে গেছি। এবার তুমি কি করতে পারবা না বলো তো, এবার তুমি ইলেকট্রন বিন্যাসের এখান থেকে কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবা না, কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ কী হবে বলো তো, MVR সমান NH ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এন এর মান আমি ডিরেক্ট বসালাম, এন এর মানটা কত, এই জায়গায় এন এর মান 2 ইন্টু, একটু আগে করছি, সব কিছু তুমি ওইভাবেই লিখবা, ঠিক আছে। 6.626, বারবার ভুল করতেছি, এটা 626 ইন্টু 10 কত -34, 10 বুঝছো, ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা পাবা সেটা হবে অ্যান্সার, বুঝে গেছে। তাহলে এটাও ক্লিয়ার, একদম ক্লিয়ার কিনা বলো। এই ম্যাথ তুমি কেন পারবে না, এই ম্যাথ তোমার পারা উচিত, একই জিনিস তো, এটা কাটাকাটি করতে যদি না চাও, 2.11 ইন্টু 10 কত -2.11 ইন্টু 10 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, ডান। এবার পরবর্তী কোশ্চেন, এবার তোমাকে বলতেছে ইলেকট্রনটির কৌণিক বেগ নির্ণয় করতে। দেখো আবেগে এই কোশ্চেনটা ভুল করবা সবাই, এই কোশ্চেনে তোমার ভুল করার চান্স অনেক বেশি। তুমি কোনটা খেয়াল করবা না জানো, খেয়াল করবা না হচ্ছে এই যে গতিবেগ বলছে তোমাকে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিন্তু বলে নাই। ইলেকট্রনের কৌণিক ভরবেগ তুমি এভাবে নির্ণয় করে দিয়ে আসলে ওই ম্যাথটা কিন্তু এই ক্ষেত্রে ভুল হয়ে যাবে, 21 নম্বর ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ম্যাথটা তুমি কীভাবে করবে, ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলছে, ব্যাসার্ধ দিয়ে রাখছে, তাহলে ইলেকট্রনের বেগই তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা একটু আমরা দেখে ফেলি, চলো তাহলে প্রত্যেকটা টাইপের আমরা সূত্র অ্যানালাইসিস করে প্রত্যেকটা টাইপের কোশ্চেন আমরা একটা করে সলভ করে ফেলবো, তাহলেই মোর দেন এনাফ, বুঝছো। বোঝা গেছে, কথা কি ক্লিয়ার, কথা আশা করি ক্লিয়ার, ঠিক আছে, কথা আশা করি ক্লিয়ার। ওকে, এরপরে কী করবা, তোমার
তোমার হচ্ছে কী করতে বলছে, ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে কী কী ইনপুট দেওয়া আছে, কী দেওয়া আছে একটু লিখে ফেলো, কী কী দেওয়া আছে। তোমার মনে করো ইলেকট্রনের ভর, তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দিয়ে রাখছে তোমার হচ্ছে 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের ভর তুমি জানো না, এটা হচ্ছে মুখস্থ মান। তো 9.11 ইন্টু 10 কত, 10⁻⁻31, এটা হচ্ছে কেজি নিবা, বুঝছো? এসে এককে নিবা, তাহলে তুমি বেগে পাবা। বেগটা কিসে পাবা, তুমি মিটার পার সেকেন্ডে পাবা, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার এনের মান কোনটা, এনের মান হচ্ছে কোন শক্তি স্তর, এনের মান দেওয়া আছে, দেখো 4 দেওয়া আছে, এনের মান 4 দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এনের মান 4 দেওয়া আছে 4। তাহলে এইচের মানটা তোমার মুখস্থ, এইচের মানটা কি মুখস্থ, তাহলে 6.626 ইন্টু 10⁻⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে তোমাকে বলছি ইলেকট্রনের কৌণিক ভরবেগ থেকে তোমার ইলেকট্রনের বেগ নির্ণয় করতে। তাহলে আমরা কি জানি বলো, আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান nh ডিভাইডেড বাই 2π। তাহলে এখান থেকে তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ভি এর মান, ভিটা হচ্ছে হট, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমরা ভিটা নির্ণয় করতে পারবো না বলো তো? তাহলে এটা ভি গুণ অবস্থায় আছে, তাহলে এম আরটা গুণ অবস্থায়, ওই পাশে গিয়ে কী হবে, ভাগ হবে। তাহলে ভিটাকে আমি রাখলাম, যাকে বের করতে হবে তাকে আমি রেখে দেবো, যাকে বের করতে বলবে তাকে রেখে দেবো, ঠিক আছে? বাকি সূত্র যেভাবে ছিল সেভাবে বসাও। তাহলে এনএইচ ঠিক আছে 2π ছিল, এবার এম আর গুণ অবস্থায় ছিল, তাহলে ও পাশে গিয়ে কী হবে, এম আরটা ভাগ হয়ে যাবে না, তাহলে একসাথে দুইটাকেই ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কী হবে, তাহলে এনএইচ, এনের মানটা কত ভাই, এনের মানটা দেওয়া আছে 4, এইচের মানটা কত 6.626 ইন্টু 10-এর মান কত 10⁻⁻34, 10⁻⁻34। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, তাহলে 2 ইন্টু এখানে 3.1416 ইন্টু এমের মানটা বসাও, এমের মান, তাহলে এখানে হচ্ছে আমাদের মান বসাইতে হবে, তাই না? তাহলে এমের মান 9.11 ইন্টু 10 কত -31 এসআই এককে। এখন দেখো এটা একটু আমি মিশাই দিই, তোমাদের খাতায় জায়গা ধরবে আশা করি, তো আমি এটা জাস্ট নষ্ট না করে এটা হচ্ছে মিশাই দিই, ঠিক আছে? সেই জায়গাটা মিশাই দিই, দেন হচ্ছে আর এর মানটা বসাই, উপরের টুকুও মিশাই দিই। তো তোমরা ওইটুকু আগে তুলে ফেলবা, তারপরে এই ম্যাথটা করবা, ঠিক আছে? আর এর মানটা কত হবে বলো, আর একটা মান আমাদের দেওয়া আছে, দেখো আর একটা মান আমাদের দেওয়া আছে, আর একটা মান কি দেওয়া আছে, তাহলে 8.5 ইন্টু 10 কত -10, 10⁻⁻10। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে একটা তুমি মান পাবা, ক্যালকুলেটার বসাই দিয়ে যে মানটা তুমি পাবা সেটা হবে আমাদের অ্যান্সার, যে মানটা তুমি পাবা সেটা হবে আমাদের কি অ্যান্সার। তাহলে ভি এর একক হচ্ছে 5 পয়েন্ট, ভি এর মান হচ্ছে 5.45 ইন্টু 10 কত 10⁻5, এটা একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তোমরা হচ্ছে যে বাংলাটা সুন্দর করে লিখবা যে এই ইলেকট্রনটির কৌণিক ভরবেগ, বুঝছো? তাহলে ওটা লিখবা সুন্দর করে। এরপরের কোশ্চেন দেখো, আরও সুন্দর একটা কোশ্চেন, ওই টাইপেরই কোশ্চেন, কিন্তু এটা একটু ভিন্নভাবে দেওয়া আছে, সবগুলা কোশ্চেনে আমি রাখছি যাতে তোমার এই টপিক থেকে কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি না থাকে, সব টাইপ যাতে কভার হয়ে যায়, ঠিক আছে? সো এবার হচ্ছে আমাদের 24 নম্বর কোশ্চেন, তাই না? 24 নম্বর কি বলতেছে, তোমার মডেলটির এল চিহ্নিত কক্ষপথে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। মনে রাখবা আমাদের প্রধান শক্তি স্তরগুলোকে এভাবে প্রকাশ করা হয়, কে, এল, এম এবং এন, এগুলোকে এভাবে প্রকাশ করতে হয়। সো এটার মান মনে রাখবা 1, এটার মান হচ্ছে 2, এমের মান বললো এটা হবে 3 এবং এটা হচ্ছে 4। তো এগুলো মূলত কি মিন করে, এগুলো মূলত এনের মান নির্ণয় করে, এনের মান নির্দেশ করে, বুঝছো? তাহলে কে যদি বলে দেয় এনের মান কত 1, কে যদি বলে দেয় এনের মান 1, এল যদি বলে দেয় এনের মান 2, এম যদি বলে দেয় এনের মান 3, এন যদি বলে দেয় এনের মান 4। বুঝা গেছে? কথা কি ক্লিয়ার? একদম ইজি পিজি টাইপ, বুঝছো? তাহলে এবার তোমাক কী বলতেছে, এল চিহ্নিত কৌণিক ভরবেগ নির্ণয় করতে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এটা তো আরোই সহজ, কোনো সমস্যা নেই।
তাহলে এটা কী লিখবা MVR। দেখো মান যাই দেওয়া থাক, তুমি তো সূত্র জানোই, মানের দিকে না থেকে তুমি ডিরেক্ট সূত্র বসাবা। তাহলে NH ডিভাইডেড বাই 2π। তাহলে এবার তোমার কী বলছে, কিসের জন্য, তোমার এটার জন্য। তাহলে 2 × 6.626 × 10⁻⁻34 বসাবা। দেন হচ্ছে 2 × 3.1416। তাহলে এটা ক্যালকুলেশন করবা, যেটা পাবা সেটা অ্যান্সার। বুঝছো? তাহলে ওই একই কোশ্চেন, একই অ্যান্সার। ঠিক আছে, একটু আগে আমরা যেগুলো প্রথম থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা বোর্ডে আসছে। বুঝছো? তাহলে 10 পাওয়ার কত, 10⁻⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, পরবর্তীরা। ওকে, আমাদের কোশ্চেনই শেষ। এরপরে পরের টাইপে চলে আসছি, একদম 3 নম্বর টাইপের কোশ্চেন। টাইপ 3 খুব একটা ইম্পর্টেন্ট না, বুঝছো? কিন্তু আমি চাচ্ছি অধ্যায়ের কোনো একটা টাইপ যেন তোমার ছাড়া না পড়ে, এই কারণে আমি এইটা রাখছি আর কি। তো টাইপ 3 দিয়ে তুলে ফেলবা। টাইপ 3 সুন্দর করে দিবা। আমি একটু অবসরে লিখতেছি আজকে, কোনো সমস্যা নেই, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। টাইপ 3 তো দেওয়া আছে H নিউ সমান HC ডিভাইডেড বাই ল্যামডা। তো আমি হচ্ছে একদম প্রথম থেকে সূত্রটা দেখাই। E সমান H নিউ লেখা যায়, ঠিক আছে? আবার E সমান এই নিউ আসলে কি নির্দেশ করে, দেখো নিউ আসলে নির্দেশ করে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করে। তো তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা সূত্র আছে আমাদের, কৌণিক ভরবেগ, আলোর বেগ সমান এই যে সি সমান ভি ল্যামডা, ভি সমান এই যে এই সূত্র আর কি, তোমাদের পদার্থবিজ্ঞানের 7 নম্বর অধ্যায়ে গিয়ে পাবা। ভি সমান এফ ল্যামডা। তো ওই সূত্র থেকে আসছে যে এটাও বেগ, এটা হচ্ছে আলোর বেগ। তো এটা কম্পাঙ্ক হচ্ছে নিউ সমান এফ ল্যামডা, সি সমান নিউ ল্যামডা, একই সূত্র, ঠিক আছে? সো ওখান থেকেই মূলত এই সূত্রটা আসছে। তো এটা সমান আমরা নিউ সমান কী লিখতে পারবো বলো তো? নিউ সমান আমরা লিখতে পারবো সি ডিভাইডেড বাই ল্যামডা। কারণ এই যে ল্যামডাটা গুণ অবস্থায় ছিল, এটাকে এই পাশে নিয়ে আসলাম, দেন আবার পুরোটাকে এই পাশে ওই পাশ করলাম, ঠিক আছে? তাহলে এটা নিউ সমান সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে তুমি বসাই দাও তো একটু কী হয়, এখানে তুমি বসাই দাও তো এইচ বা এইচ, তাই না? এইচ নিউ সমান সি ডিভাইডেড বাই ল্যামডা। এখন ই সমান আবার কি বসাতে পারি আমরা? ই সমান এইচ নিউ কি এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, ওটাও তুমি করতে পারো, ঠিক আছে? তো এটাই আর কি লিখে রাখছে বইয়ে, এটা আর কি মূলত বেসিক সূত্রটা হচ্ছে আমাদের ওইটা, কিন্তু এটা হচ্ছে আমাদের বইয়ে লিখে রাখছে, অ্যান্ড হচ্ছে এখানেও লেখা আছে, বুঝছো? তো তুমি যেটা মনে রাখতে পারো, সমস্যা নেই, তুমি চাইলে এখান থেকে বের করে নিতে পারো, আর তুমি হচ্ছে সূত্রটা ওইভাবেই মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে একটা ঝামেলা হয়, যেটা কি, এই যে এইচ কাটাকাটি গিয়ে আমাদের হচ্ছে সি সমান মিউ সমান সি ল্যামডা। এটা হচ্ছে আমি বেসিক টু প্রিমিয়ামের যে আমাদের পেড কোর্সের ক্লাসে আমাদের হচ্ছে ফ্রি দেওয়া আছে, পুরো অধ্যায়ের ক্লাসটা কিন্তু ফ্রি দেওয়া আছে। তো ওইখানে দেখবা, ওখানে হচ্ছে আমাদের খুব সুন্দর করে করাইছি, মোটামুটি 7-8 ঘন্টার বেসিক ক্লাস আছে, তো ওখান থেকে তুমি কমপ্লিট করে নিবা, ঠিক আছে? তো প্রত্যেকটা সূত্রের একটু পরিচিতি দেখি। শোষণ বা বিকিরণ মূলত এটা বোঝায়, শোষণ বা বিকিরণ, এই যে শোষণ বা বিকিরণ এটা বোঝায়। তো শোষণ আর বিকিরণ কি, দেখো আমি তোমাকে জাস্ট ডায়াগ্রামটা আঁকাই। এটা হচ্ছে তোমার মনে করো শক্তি স্তর, তো এই শক্তি স্তর থেকে তোমার মনে করো একটা ইলেকট্রন ধরো এখান থেকে যাওয়া শুরু করছে, ইলেকট্রন কিন্তু যাওয়ার সময় কাঁপাকাঁপি করে যায়, আসার সময় কাঁপাকাঁপি করে আসে, কারণ অনেক বেশি শক্তি ছাড়া ইলেকট্রন আসি করে না। তো মনে করো এটা হচ্ছে এনের মান হচ্ছে 3, আর এটা হচ্ছে এনের মান কত 1। তো কে বেশি শক্তিশালী বলো তো? যার মান বড় সে বেশি শক্তিশালী, যার মান কম সে কম শক্তিশালী। এখন যদি ইলেকট্রন যদি ছোটোটা থেকে বড়োটাতে যায়, তাহলে গরিব মানুষকে কেউ যদি লুটেপুটে খায়, লুটপাট করে, গরিব মানুষের কোনো দোকানপাট বা গরিব মানুষের সম্পদ যদি কেউ লুটপাট করে, তাহলে কী হয়? ওটা গরিব মানুষটা শোষিত হয় না, গরিব মানুষ শোষিত হয়। তাহলে গরিব মানুষ শোষিত হয়। তা ছোটোটা থেকে ইলেকট্রন যখন চলে যাচ্ছে বড়োটার দিকে, তখন ইলেকট্রন কী হয়? শোষণ ঘটে। ইলেকট্রনের কী ঘটে ভাই? ইলেকট্রনের শোষণ ঘটে। এভাবে মনে রাখবা, গরিব মানুষ শোষিত হয়, গরিব মানুষ কী হয়? শোষিত হয়। এখানে ইলেকট্রন শোষণ হচ্ছে। এখন বড়টা থেকে যখন ছোটোটাতে আসবে, তো এটা দেখো তো, তুমি একটা বড়লোক মানুষ যখন কোনো একটা গরিব মানুষকে দান করে,
একটা বড়লোক মানুষ যখন কোনো একটা গরিব মানুষকে দান করে তখন এটা কী হয়, ও হচ্ছে কিছুদিন হলেও সুখ শান্তিতে থাকে, তাই না? তার ফিনান্সিয়াল অবস্থা একটু হলেও ভালো হয়, স্টেবল হয়। তো এটা কী হয়, ও হচ্ছে সুখের বিকিরণ করে, সুখের বিকিরণ। তো সুখের বিকিরণ মানে কি, মনে করবা যে বড়লোক থেকে যখন গরিবের কাছে আসে তখন এটা বিকিরিত হয়। তো শক্তি যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন এখানে বিকিরণ হয়, ইলেকট্রনের কী হয়, বিকিরণ হয়। তো আমি হচ্ছে একদম টেকনিকটা বুঝাই দিছি, তুমি জাস্ট মনে রাখবা। তাই এটা হচ্ছে ইলেকট্রনের শোষণ আর এটা হচ্ছে ইলেকট্রনের বিকিরণ। তো শোষণ বা বিকিরণ এটা মূলত একটা শক্তি, শোষণ বা বিকিরণ এটা মূলত একটা শক্তি, তো এই শোষণ বা বিকিরণকে আমাদের দ্বারা প্রকাশ করতে হয়। শোষণকেও আমাদের দ্বারা প্রকাশ করতে হয়, বিকিরণকে আমাদের দ্বারা প্রকাশ করতে হয়, বুঝছো? তাহলে আশা করি একদম কনসেপ্টটা ক্লিয়ার। তো এখানে যেটা দেওয়া আছে প্রত্যেকটার একক দেওয়া আছে, দেখো। তো এখান থেকে আমাদের মিউ হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে হাজ, মনে রাখবা। এই যে Hz এটা হচ্ছে হাজ এবং এটা হচ্ছে বেগ, তাহলে বেগের একক মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এটা হচ্ছে একক হচ্ছে মিটার, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। তো প্রত্যেকটার একক দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, সুতরাং এখান থেকে দেখলেই হবে। প্লাঙ্কের ধ্রুবক আমরা বারবার বের করতেছি, ঠিক আছে? অথবা যদি এত বেশি সমস্যা হয় তোমার এই অধ্যায়ে, যদি এত বেশি সমস্যা হয় আমার বেসিক ক্লাস করে নেবা, ঠিক আছে? ইউটিউবে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো প্রথমেই দেখো তো কী দেওয়া আছে, আমাদের দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ায়, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে, তাহলে ছোটোটা থেকে বড়টাতে যাচ্ছে, শক্তির কী হবে বলো তো? প্রশ্নে কী বলবে আমাকে, শক্তি কী হবে? দ্বিতীয় থেকে তৃতীয়তে যাচ্ছে, তাহলে শক্তি শোষণ, তাহলে শক্তি শোষণটা আমার বের করতে বলবে, তাই না? শক্তি শোষণটা আমার বের করতে বলবে। দেখো এই যে শোষিত শক্তি, পরিমাণ শক্তি শোষিত হবে, কী পরিমাণ শক্তি শোষিত হবে, তাহলে তুমি কী করবা বলো? তাহলে তুমি ই সমান অথবা এইচ নিউ সমান Hc ডিভাইডেড বাই কী লিখবা, ল্যামডা। তাহলে এইচ এর মানটা তুমি জানো, সি এর মানটা হচ্ছে মুখস্থ, তাহলে এইচ এর মানটা তুমি কি জানো, 6.626 ইন্টু 10 এর পাওয়ার কত ভাই, -34, 10 এর পাওয়ার -34, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? এবার তোমার হচ্ছে সি এর মানটাও তোমার মুখস্থ, সি এর মান 3 ইন্টু 10 এর পাওয়ার 8, এটা হচ্ছে আলোর বেগটা মুখস্থ রাখতে হয়, ঠিক আছে? তো এটা হবে মিটার পার সেকেন্ডে, এবং ল্যামডার মানটা কত, ল্যামডার মানটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? ওই যে ন্যানোমিটার আকারে, এবং ফিজিক্সের প্রথম অধ্যায়ে আমি তোমাকে ন্যানোমিটার মানে কি বুঝাইছি, ন্যানো মানে নয় বলছিলাম, মাইনাস আকারে বসবে, ঠিক আছে? ন্যানো মানে 9, মাইনাস আকারে বসবে, সব কিছু করেছি। তাহলে এটা কি 450 ফিজিক্সের ফাউন্ডেশন লেকচার যদি করতে চাও চলে যাবা, একদম প্লে লিস্টে গিয়ে যাবা, তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট তোমার ফিজিক্সের ক্লাস তুমি করবা, ঠিক আছে? ইনশাল্লাহ তুমি আমার ফ্যান হতে বাধ্য। ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি ফাউন্ডেশন লেকচারগুলোই মূলত করো, বাকি ক্লাস করা লাগবে না, তুমি জাস্ট ফাউন্ডেশন লেকচারও যদি করো, তুমি আমার একদম পুরাই বসের মতো ফ্যান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা দেখো, এটা ন্যানোমিটারে দেওয়া আছে, তাহলে ন্যানোমিটারটা আগে তুলে ফেলি। তো ন্যানোমিটার যেহেতু দেওয়া আছে তুমি মনে রাখবা, ন্যানোমিটার মানে 450 যেটা দেওয়া আছে থাক, ন্যানোমিটার মানে এই ন্যানোটাকে উঠাতে হলে অবশ্যই 10 এর পাওয়ার কত, -9 দিয়ে গুণ করতে হবে, 10 এর পাওয়ার -9, এটা হয়ে যাবে তখন মিটার, মিটার। তাহলে এখান থেকে তোমার এটা যেহেতু এইচ নিউ দেওয়া আছে, তাহলে এইচ নিউ দিয়ে তুমি হচ্ছে অভ্যস্ত, তাহলে এইচ নিউ দিয়ে ফেলো, তা নাহলে তোমার যদি ভুল হইতে পারে, ভুল যদি মনে করো তুমি, তাহলে এখান থেকে তুমি মানগুলো বসাবা। তাহলে আরও আমি এই পেশে নিয়ে আসি, তাহলে মান বসানো ইজি হবে। তাহলে এটা সমান আমাদের এইচ, তাহলে 6.626 ইন্টু 10 এর পাওয়ার কত, -34, ইন্টু সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 এর পাওয়ার কত, 8, 3 ইন্টু 10 এর পাওয়ার 8, ডিভাইডেড বাই ল্যামডার মান হচ্ছে 450 ইন্টু 10 এর পাওয়ার কত, -9। এটা ক্যালকুলেশন করে তুমি ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 4.42 ইন্টু 10 এর পাওয়ার -19, 4.42 ইন্টু 10 এর পাওয়ার কত, -19, 10 এর পাওয়ার -19। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বলো তো, এটা আমাদের অ্যান্সার। ওকে ক্লিয়ার। পরবর্তীটা তোমাকে বলে দেওয়া আছে, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে, এখানেও কী হচ্ছে, শক্তির কী হচ্ছে, বিকিরণ হচ্ছে, কিন্তু এখানে একটু শুভাঙ্করের ফাঁকিটা দেওয়া আছে, তো এটা আমি এখান থেকে নির্ণয় করে দিই, আর বেশি না করি, সময় নষ্ট না করি। সো দেখো এখানে তো কী বলা আছে, তোমার এখানে কম্পাঙ্কটা দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে নিউ এর মানটা দেওয়া আছে, নিউ এর মানটা কত, 7.3 ইন্টু 10 এর পাওয়ার কত, 14, তো এটা দেওয়া আছে হাজে, তাই না? এই যে হাজ মানে কম্পাঙ্কটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি জানো বলো তো, এখান থেকে তুমি জানো এইচ এর মানটা তুমি মুখস্থ জানো, তাহলে এইচ এর মানটা তুমি যেহেতু মুখস্থ জানো, তাহলে এটা কত, 6.626 ইন্টু 10 এর পাওয়ার কত, -34, 10 এর পাওয়ার -34, অবশ্যই একক বসাতে হবে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন এখান থেকে শক্তির পরিমাণ, এই যে দেখো একই জিনিসের কারণে কি ঝামেলাটা লাগাইছে বুঝছো। তাহলে এখান থেকে আমরা এইচ নিউ, তাহলে ই সমান ডিরেক্ট লিখতে পারি, কি লিখতে পারি, এইচ নিউ,
সমান এইচ নিউ লিখতে পারি। তাহলে এইচ নিউ এইচ সমান কি 6.626 ইন্টু 10 এর পাওয়ার কত -34, 10 এর পাওয়ার -34 ইন্টু নিউর মানটা কত ভাই? নিউর মানটা হচ্ছে 7.3 ইন্টু 10 এর পাওয়ার কত 14, 10 এর পাওয়ার 14। তাহলে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার কি না বলো? ক্লিয়ার কি না? হ্যাঁ ক্লিয়ার। তাহলে 4.8 কত 84 ইন্টু 10 এর পাওয়ার কত ভাই? 10 এর পাওয়ার -19। ইজি পিজি, একদম ইজি পিজি কিনা বলো? একদম ইজি পিজি কিনা বলো? একদম ইজি পিজি। হ্যাঁ, সুপার লেভেলের কোপ দিবা। এই ধরনের কোশ্চেন পাইলে একদম কোপ দিয়ে দিবা, কোপ একদম সুপার লেভেলের কোপ দিয়ে দিবা। আল্লাহ, এটা তো আমি টাইপ 4 তুলি নাই, টাইপ 4-এর কনসেপ্টটা তুলি নাই। আচ্ছা, টাইপ 4-এর কনসেপ্ট না তুললেও সমস্যা নেই, আমি জাস্ট লিখে দিচ্ছি কী কী কনসেপ্ট লাগবে এখান থেকে। সো আমার এই জায়গা থেকে একটু তুলে নাও, এই জায়গা থেকে একটু তুলে ফেলো। প্রত্যেকটা কনসেপ্ট তুলে ফেলবা, প্রত্যেকটা ম্যাথ যদি পারো, সময় যদি থাকে ম্যাথ তুলে রাখবা খাতায়, তাহলে আর সমস্যা হবে না। তোমার নোট আর দেখতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, ঠিক আছে? ভাইয়ের ক্লাস করে নোট করে নিবা। প্রত্যেকটা প্রশ্ন তুলে তুমি জাস্ট ভাইয়ের মতো করে সলভ করে রেখে দেবা, দেখবা কোপ, ঠিক আছে? কোপ দিয়ে ফেলবা। ওকে, তো এখান থেকে আমাদের হচ্ছে টাইপ 4-এ যেতে হবে, তাই না? টাইপ 4-এর আমাদের কনসেপ্ট টাইপ 4। সো টাইপ 4-এর কনসেপ্টটা আমাদের তোলা হয় না, টাইপ 4-এর কনসেপ্টটা আমাদের করতে হবে প্রথমত। সো আসো, মনে রাখবা কী বলো তো? আমাদের নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর সমান মনে রাখবা প্রোটনের ভর প্লাস কি নিউট্রনের ভর। তো এটা মূলত কেমনে দেওয়া থাকে? এটা হচ্ছে মোট হিসাবে দেওয়া থাকে, নিউক্লিয়াসের মোট ভর, প্রোটনের মোট ভর, নিউট্রনের মোট ভর। তো আমরা আলাদা আলাদা করে সূত্র লিখতে পারি, কয়েকটা সূত্র লিখতে পারি। যেমন নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে হলে আমাদের কি জানতে হবে? প্রোটনের ভর নির্ণয় করতে হবে। তাহলে প্রোটনের ভরের আবার আলাদা একটা সূত্র মনে রাখবা, প্রোটনের ভর সো এই প্রোটনের ভর সমান তুমি কি মনে রাখবা বলো তো? প্রোটনের ভর সমান মনে রাখবা একটি প্রোটনের ভর একটি প্রোটনের ভর ইন্টু লিখবা প্রোটনের সংখ্যা। যদি প্যারা লাগে তাহলে কি লিখবা? প্রোটনের ভর। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। এখান থেকে তুমি বলো সূত্রটা ঠিক আছে কিনা, এটা জাস্ট চেক দিতে হবে, একটু ওয়েট। আমি যদি ভুলভাল করাই দিন শেষে তোমারই লস, তোমার ক্ষতি। সো তোমার ক্ষতি করাইয়া তো আমার লাভ নাই, তোমার কোনো ধরনের কোনো ক্ষতি করাইয়া আমার লাভ নাই, বুঝছো? বুঝা গেছে? বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝছো নাকি বুঝো নাই? ঠিকই আছে, আমি ঠিকই লিখছি, বুঝছো? পরমাণু মোট ভর বা নিউক্লিয়াসের এখান থেকে মোট ভর তুমি লিখে রাখবা। এটা হচ্ছে মোট ভর, যেটা বললাম আর কি, ওইটাই আর কি, ঠিক আছে? এডিট করা তুমি চাইলে এডিট করতে পারো, আর হচ্ছে না করতে পারো। তো প্রোটনের মোট ভর সমান কী হবে? এটা হচ্ছে মোট ভর, বুঝছো? এটাও মোট ভর, তো এটাও চাইলে মোট ভর লিখে রাখতে পারো। তো এটা সমান একটি প্রোটনের ভর ইন্টু মোট প্রোটনের সংখ্যা ইন্টু হচ্ছে মোট প্রোটনের সংখ্যা। তো এটা মূলত মোট আর কি। আমি তোমাকে কোশ্চেনে অ্যান্সার করাচ্ছি, তাই হচ্ছে বোঝা যাবে, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবে। সেখান থেকে দেখো তো, নিউটনের মোট ভর, নিউটনের
মোট ভর সমান কি একটি নিউটনের ভর, একটি নিউটনের ভর ইন্টু মোট নিউটনের সংখ্যা, মোট নিউটনের সংখ্যা। ঠিক আছে, একটি নিউটনের ভর ইন্টু মোট নিউটনের সংখ্যা। আর কিছু সূত্র আমাদের লাগবে, সো এটা একটু এখানে লিখে রাখি। আর কিছু সূত্র আমাদের লাগবে, তোমরা জাস্ট সাইড নোট দিবা ওখানে, অথবা এর নিচে লিখে রাখতে পারো, এর নিচে ওর নিচে, অথবা এখান থেকে আমাদের আরও কিছু সূত্র আমাদের জানা লাগবে। যেমন একটি পরমাণুর ভর, যে কোনো পরমাণুর বা একটি পরমাণুর ভর আমি ক্লাসে সব কিছু করাইছি এগুলো। যদি বেসিক থেকে বুঝতে চাও তাহলে অবশ্যই আমার বেসিক টু প্রিমিয়াম ক্লাস করতে হবে। ঠিক আছে, একটি পরমাণুর ভর সমান ওই মৌলের নিজের ভর, এটাকে লিখে ফেলি, ওই মৌলের বা ওই পরমাণুর, মৌল যেহেতু লিখতেছি না পরমাণু লিখতেছি, ওই পরমাণুর নিজের পারমাণবিক ভর, নিজের পাপ দিয়ে বোঝাচ্ছি পারমাণবিক ভর, বুঝছো? এতক্ষণ পারমাণবিক ভর লেখাই হয়ে যেত, পারমাণবিক ভর। ঠিক আছে, ওই পরমাণুর নিজের পারমাণবিক ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, ডিভাইডেড বাই কি অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা হচ্ছে মুখস্থ। অ্যাভোগাড্রোর সংখ্যাকে প্রকাশ করা হয় তোমার এন দিয়ে, এন এ, এটা মূলত অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এটাও একটু লিখে দেই, অ্যাভোগাড্রোর সংখ্যা। এই অ্যাভোগাড্রোর সংখ্যাকে এন এবং এই বড় হাতের এ দিয়ে নিচে একটু লিখে এটা হচ্ছে প্রকাশ করতে হয়। তাহলে এটা সমান আমাদের মুখস্থ 6.023 ইন্টু 10 কত 23 টি। ঠিক আছে, এটা কেমনে আসলে কীভাবে আসলে 6 অধ্যায় গিয়ে আমি হচ্ছে বুঝাইছি। এটা হচ্ছে 6 অধ্যায় গিয়ে তোমরা যদি 6 অধ্যায়ের ক্লাস চাও আমার ইউটিউবে আছে, কোনো সমস্যা নেই। 6 অধ্যায়ের ক্লাস থেকে তোমরা হচ্ছে কমপ্লিট করে নেবা টেস্টটি, বুঝছো? এন এর মান কত 6.023 ইন্টু 10 টি। ওকে, আর কি মনে রাখবা? আরেকটা সূত্র এখান থেকে মনে রাখবা, আরেকটা সূত্র, সেটা হচ্ছে আমাদের কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ আর কি, 1/12 অংশ। সমান মনে রাখবা, এটা ডিরেক্ট মুখস্থ রাখবা। এটা কেমনে আসছে কীভাবে আসছে আমার বেসিক ক্লাসে করানো আছে। ঠিক আছে, কত দেখবা ওখান থেকে দেখে নিবা। 1.66 ইন্টু 10 কত -24 গ্রাম। বুঝছো নাকি বুঝো নাই? ডিরেক্ট মুখস্থ রাখবা। ঠিক আছে, তাহলে তোমার এই লাভ। আর একটা লাস্ট সূত্র, যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে, একটি পরমাণুর ভর থেকে তোমাকে যদি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারে, একটি পরমাণু ভর থেকে একটি পরমাণুর ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর, পাপ দিয়ে বোঝাচ্ছি পারমাণবিক ভর, বুঝছো? তাহলে একটি পরমাণু ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর
এটা নির্ণয় করার সূত্রটা কি? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপ। এই যে কার্বন 12, মানে এটা আমি ডিরেক্ট লিখে দিলাম, আচ্ছা সমস্যা নেই, কার্বন 12 এভাবে লিখি, আলসেমি না করি। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, 1/12 অংশ, শেষ। ঠিক আছে, সো এই টপিক থেকে, এই টাইপের এই টপিক থেকে এর বাইরে আর কোনো সূত্র নাই, এর বাইরে আর কোনো সূত্র নেই। ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো কথা? কি বুঝছো? কথা বুঝলেই হয়েছে। ওকে, দেখা যাচ্ছে তো, তাই না? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমরা একদম ইজি বিজি করে একটা করে কোশ্চেন সলভ করি, তাহলে দেখবা সব কিছু হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাবে। ওকে, টাইপ 4 এর সব কিছু বুঝাই দিছি, তুমি জাস্ট তোমার মতো করে তুলে নেবা। এবার কোশ্চেন সলভ করি। এবার দেখো দেওয়া আছে চিত্র এ, আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে, এত হলে নিউট্রন সংখ্যা নির্ণয় করো। নিউট্রন সংখ্যা নির্ণয় করো, বুঝছো? তাহলে এখানে হচ্ছে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, কয়েকটা জিনিস। চিত্র এ, চিত্র এ এ কয়টা প্রোটন আছে সেটা আগে গুনতে হবে। দেখো কয়টা কয়টা ইলেকট্রন আছে, তাহলে এখানে হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে 8টা থাকে দ্বিতীয় শক্তি স্তরে, 8 নিচে থাকে 8টা, তাহলে 2 8 10 18, 2 8, তাহলে 2 8 10, 10 আর 8 18 গণনা করবা, এই যেগুলো গণনা করবা দেখবা 18টাই পাবা। তাহলে 18টা থেকে 2টা আবার ত্যাগ করছে, দেখো 18টা থেকে 2টা ইলেকট্রন আবার ত্যাগ করছে, এই যে এই জায়গায় 2টা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে 18টা মানে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে মৌলটি কি, মৌলটি কি আর্গন, তাহলে মৌলটি আর্গন। ঠিক আছে, আমি হচ্ছে জাস্ট সলভ করে দিচ্ছি, তোমার জাস্ট সলভটা দেওয়া থাকবে, তুমি ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তুমি তোমার মতো করে সলভ করবা। ঠিক আছে, 2025-এ আসছে কিন্তু এটা, দিনাজপুর 2025-এ আসা একটা সৃজনশীল, খুব সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, সেখান থেকে নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে গেলে আমাদের কী কী লাগবে বলো, আগে বুঝো। আমাদের যে যে ডাটাগুলো লাগবে সেগুলো আগে রেডি করবা। নিউক্লিয়াসের ভর দেখো কোন সূত্রে অ্যাপ্লাই করবা যদি না বুঝো, তাহলে নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে গিয়ে আমাদের কী লাগবে, প্রথমত প্রোটনের ভর লাগবে। ঠিক আছে, প্রোটনের ভর লাগবে আর হচ্ছে নিউট্রনের ভর লাগবে, তাই না? প্রোটনের ভর লাগবে আর হচ্ছে নিউট্রনের ভর লাগবে। তাহলে এটা যেহেতু 18, তাহলে এটা যেহেতু 18, তার মানে নিউক্লিয়াসের মোট ভর আমাদের হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন প্রত্যেকটার জন্য থাকবে না বলো তো, প্রত্যেকটার জন্য থাকবে নিউক্লিয়াসের ভর, এই যে প্রোটনের ভর ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, প্রোটনের ভর প্লাস কি নিউট্রনের ভর, এটার জন্য থাকবে। ও আরেকটা কয়েকটা জিনিস, আরও কয়েকটা জিনিস মুখস্থ পারি নাই, তোমার হচ্ছে আরও কয়েকটা জিনিস একটু লিখে ফেলো। একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর, এই মানটা হচ্ছে মুখস্থ, একটি প্রোটনের ভর, তাহলে একটি প্রোটনের ভর হচ্ছে 1.1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 10⁻⁻ কি 24 গ্রাম, এই মানটা মুখস্থ রাখবা। একটি নিউটনের ভর, একটি এখানে হবে শুধুমাত্র নিউটন, বুঝা গেছে, এখানে হবে শুধুমাত্র নিউটন, একটি নিউটনের ভর, একটি নিউটনের ভর এটা শুধুমাত্র 1.67, 1.67, এটা 3-এর জায়গায় হবে 5, 3-এর জায়গায় কত হবে 5 হবে। ঠিক আছে, 1.675 ইন্টু 10 পাওয়ার সেম থাকবে 10⁻⁻24, 10⁻⁻24, বুঝছো?
10 পাওয়ার মাইনাস 24 গ্রাম। সো এই মান দুইটা একটু মনে রাখবা, তাহলে হবে। এই মান দুটো মুখস্থ রাখতেই হবে তোমার, এই মান দুটো তোমার মুখস্থ রাখতে হবে, বুঝে গেছে? সেখান থেকে নিউক্লিয়াসের ভর মানে কি? নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে হবে। তার মানে তোমার কী করতে হবে বলো? একটি প্রোটনের ভর, সূত্র কিন্তু আমি লিখে দিছি। তাহলে একটি প্রোটনের ভর লিখো। তাহলে নিউক্লিয়াসের ভর মানে কি? প্রোটন প্লাস নিউট্রনের যোগফল, প্রোটন প্লাস নিউট্রনের যোগফল। তাহলে প্রোটনের ভর মানে আবার একটি প্রোটনের ভর ইন্টু প্রোটনের সংখ্যা, তাই না? ইন্টু প্রোটনের সংখ্যা। ওকে, তাহলে এখান থেকে একটি প্রোটনের ভর কত বলো তো? একটি প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10 পাওয়ার কত? মাইনাস 24, 10 পাওয়ার মাইনাস 24 ইন্টু প্রোটনের সংখ্যা। এখানে প্রোটন কয়টা বলো? 18টা। প্রোটন 18টা, তাই না? প্রোটন 18টা থেকে দুইটা, টোটাল ছিল 20টা থেকে দুইটা চলে গেছে, 20টা থেকে টোটাল দুইটা চলে গেছে। তাহলে এটা জাস্ট গণনা করবা, তাহলেই হবে। এ আয়নটার, তাহলে আয়নটিতে ইলেকট্রন সংখ্যা এত, তাহলে আয়নটির আধান সংখ্যা এত, ইন্নানিল্লাহ। তাহলে তো পারমাণবিক সংখ্যা আমাদের বাড়বে। তাহলে এখানে তুমি হচ্ছে করবা, এখানে আগে করবা। কীভাবে করছো? যে আমরা হচ্ছে আয়নটির ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বের করলাম না? পারমাণবিক সংখ্যা কীভাবে বের করতাম? আমরা আয়নটির ইলেকট্রন সংখ্যা যখন আমরা বের করছিলাম, আয়নের ইলেকট্রন সংখ্যা প্রকৃতপক্ষে দুইটা ইলেকট্রন ত্যাগ করে আছে। দেখো, দুইটা ইলেকট্রন ত্যাগ করে আছে। তো দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে থাকে, তাহলে জেড বা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করছি? ইলেকট্রন সংখ্যা নির্ণয় করছি জেড মাইনাস এন প্লাস মাইনাস হচ্ছে এনের মান, প্লাস মাইনাস এন, তাই না? তাহলে জেডটা কত দেওয়া আছে এখানে? জেডটা তোমার হচ্ছে 18, জেড হচ্ছে এখন বর্তমানে হচ্ছে 18। তাহলে মাইনাস এখানে কত? মাইনাস আর হচ্ছে প্লাস কত? ত্যাগ করছে কত? ত্যাগ করছে হচ্ছে +2, +2। এটা কি ঠিক করছে? এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এই যে ইলেকট্রন সংখ্যাটা দেওয়া আছে, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা দেওয়া আছে। সব সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে ত্যাগ করছে, তার মানে প্লাস কত? 2 দেওয়া আছে, +2 দেওয়া আছে। এটা থাক, কিন্তু ইলেকট্রন সংখ্যাটা আমাদের কত দেওয়া আছে দেখো তো? ইলেকট্রন সংখ্যা এই যে যেটা লিখে রাখছি, সো এটা সমান তোমার দেওয়া আছে 18টা। এটা সমান কি? 18টা, তাই না? তাহলে এটা সমান আমি লিখতে পারি না 18? বুঝে নাই নাকি বলো? তাহলে আবার করি, দেখো তোমার ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে। ইলেকট্রন সংখ্যা যে বৃত্তের মধ্যে যেগুলো বৃত্ত ছোটো ছোটো বৃত্ত, তাহলে ওটা হচ্ছে 18টা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান তুমি কি জানো? জেড মাইনাস প্লাস মাইনাস এন, তাহলে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে 18। তাহলে এটা সমান জেডের মানটা হচ্ছে কত? জেডের মানটাই আমাদের বের করতে হবে, তাই না? জেডের মানটাই পারমাণবিক সংখ্যাটাই আমাদের বের করতে হবে। তাহলে এটা কত? +2, দুটো হচ্ছে ত্যাগ করছে। তাহলে জেডের মানটা কত হয়? এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 18 প্লাস হচ্ছে এটা হচ্ছে জেড প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 2। এখন দেখো তো, এখন জেডের মানটা যদি আমরা বের করি, তাহলে 18-র সাথে এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে 18 যোগ হচ্ছে 2, তাহলে 18 যোগ 2, অতএব জেডের মান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা আমরা পেয়ে গেলাম 20। পারমাণবিক সংখ্যা পেয়ে গেছি কত? 20। তো পারমাণবিক সংখ্যা যত হয়, কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত, ওর প্রোটন সংখ্যা তত। তাহলে পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যা তত। তাহলে একটি প্রোটনের ভর তাহলে ইন্টু হচ্ছে 20 হবে না? ইন্টু 20, তাই না? তাহলে প্লাস দিতে হবে, প্লাস হচ্ছে একটি নিউটনের ভর। এবার একটি নিউটনের ভর, তাহলে এইটুকু হচ্ছে সাইড নোট দিয়ে করবা। তারপরে হচ্ছে তুমি যেতে যাও এখান থেকে, তাহলে এখান থেকে প্লাস একটি নিউটনের ভর। তাহলে নিউটনের ভর কত? 1.675 ইন্টু হচ্ছে 10 এর পাওয়ার কত? -24। তাহলে নিউটন কয়টা হবে বলো? নিউটন। তাহলে কোনো মৌলের যদি পারমাণবিক সংখ্যা 20 হয়, তার মানে মৌলটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এর ভর সংখ্যা কত বলো? এর ভর সংখ্যা কত ছিল? এর ভর সংখ্যা, তাহলে জেড এর ভর সংখ্যা বা ক্যালসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 40 গ্রাম, তাই কি না? ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে নিউটন সংখ্যা তো বের করতে হবে। আচ্ছা, নিউটন সংখ্যা বের করতে হবে, আমি ধরে নেই। তাহলে এত হচ্ছে প্যারা না নেই, ঠিক আছে? এত প্যারা না নেই, আমাদের নিউটন সংখ্যা। তাহলে ইন্টু হচ্ছে কি? ইন্টু নিউটন সংখ্যা, যেটা হচ্ছে বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে সমান এন। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের ভরটা দেখো দেওয়া আছে, নিউক্লিয়াসের ভরটা আমাদের দেওয়া আছে। তাহলে এই কটা যোগ করবা, এই কটা যোগ করে তুমি নিউক্লিয়াসের ভর বসাবা। তাহলে 1.673 ইন্টু 10 এর পাওয়ার কত? -24, 10 এর পাওয়ার -24 ইন্টু হচ্ছে 20 প্লাস 1.675 ইন্টু হচ্ছে এন। তাহলে এটা সমান তোমার কী লিখবা? নিউক্লিয়াসের ভর যেটা দেওয়া আছে। সো এটুকু আমি মিশালাম, নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। দেখো নিউক্লিয়াসের ভর হচ্ছে 6.696 ইন্টু তোমার 10 এর পাওয়ার -23, ঠিক আছে?
সো দেখো 10⁻⁻23। এরপরে দেখো আমাদের কী করতে হবে, এনের মানটা নির্ণয় করতে হবে। তাহলে এনের মান নির্ণয় করার জন্য কী করতে হবে, এটুকু হচ্ছে আমাদের প্লাস অবস্থায় আছে, এইটুকু প্লাস অবস্থায়, ওই পাশে নিয়ে যাবো, তাহলে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাই না? তাহলে 1.67 তেরি কী করে রাখছি এগুলা, 10 কত -24 ইন্টু হচ্ছে 23, হ্যাঁ লিখতেছি n, বলতেছি 23, 6.6696 ইন্টু 10 কত -23 দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে এনের মানটা নির্ণয় করতে হবে। তাহলে এনের মান নির্ণয় করার জন্য ধরো 1.675 ইন্টু 10 কত -24 ইন্টু হচ্ছে n সমান তাহলে 6.696 ইন্টু 10 কত -23 মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে 1.673 ইন্টু 10 কত -24 ইন্টু হচ্ছে আমাদের এটা কত 20, তাই না? এটা হচ্ছে 20 দেওয়া আছে। তাহলে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটার বসাবা, দেন হচ্ছে তুমি কী করবা, এনের মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এনের মান যদি নির্ণয় করতে বলে, তাহলে এনের মান যদি নির্ণয় করতে বলে তুমি কী করবা, এখান থেকে ডিরেক্ট মান বসাবা, বা ক্যালকুলেটারে তুমি আগে বের করে নিয়ে ছোটো করে নিবা, কোনো সমস্যা নেই, অথবা ডিরেক্ট তুমি বসাবা যেটা বের করে রাখছো। মনে করো 6.696 ইন্টু 10 কত -23, 10 ইন্টু 10 কত 10 -23, 10 দেওয়া ছিল না? তো 1.673 ইন্টু 10 কত 24 ইন্টু হচ্ছে 20 ডিভাইডেড বাই এটা এর সাথে যেটা ছিল, তাহলে 1.675 ইন্টু 10 -24। তাহলে এটা ক্যালকুলেশন করবা, অতএব এনের মানটা তুমি পেয়ে যাবা, এনের মান পেয়ে যাবে। ধরো এনের একটা নির্দিষ্ট মান তুমি পাচ্ছ, তাই এনের মানটাই হবে আমাদের অ্যান্সার, এনের মানটাই কি অ্যান্সার। সো এখানে হচ্ছে অ্যান্সারটা দেওয়া আছে, প্যারা নিও না, এই যে এনের মান দেওয়া আছে, এনের মানটা হচ্ছে আমাদের 20 হবে। এনের মানটা কত হবে ভাই, এনের মানটা হবে 20। তাহলে নিউটন সংখ্যা কত পেয়ে গেলাম, 20, বুঝছো? তাহলে পরবর্তী কোশ্চেন, এই যে এখানে যদি এভাবে দেওয়া থাকে, ধরো প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করতে বলছে, ওকে। সো পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা হচ্ছে সলভ করতে পারি কিনা। সো দেখো কি বলছে, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা নিউক্লিয়াসের ভর। আচ্ছা, নিউক্লিয়াসের ভর কি, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফল, তাই না? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফল, আগেরটা কি ছিল, আগেরটা ছিল নিউট্রন সংখ্যা, তাই না? তাহলে এখানে যদি ইলেকট্রন সংখ্যার ভর যদি যোগ হয়, এখানে আধান, টোটাল আধান, ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগকৃত ইলেকট্রন, নিউক্লিয়াসের প্রকৃত ভর এত। আচ্ছা, এই সেম কোশ্চেন 10টি আমরা কোনো মৌলের যত সংখ্যা প্রোটন নিউট্রন সংখ্যা সমান থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 9টি। তো মৌলের মোট পরমাণুর ভর, ওটা কিন্তু নিউক্লিয়াসে ভর ছিল, বুঝছো? ওটা নিউক্লিয়াসে ভর ছিল। আর এখান থেকে তোমাকে বলতেছে প্রোটন আর নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে একটি মৌলের একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। তাহলে নিউক্লিয়াসের ভর যদি বলে তাহলে প্রোটন ও নিউট্রনের সংখ্যা, নিউক্লিয়াসের ভর যদি বলে প্রোটন আর নিউট্রনের সংখ্যা। আর যদি তোমাকে বলে দেয় যে একটি মৌলের মোট পরমাণুর ভর, ঠিক আছে, একটি পরমাণুর মোট পরমাণুর ভর, কোনো মৌলের মোট পরমাণুর ভর যদি তোমাকে বলে দেয়, তাহলে মৌলের মোট পরমাণুর ভর মৌলের মোট পরমাণুর ভর সমান কী হবে জানো, সমান প্রোটনের ভর, নিউট্রনের ভর আর হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে প্রোটনের ভর
প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর প্লাস ইলেকট্রনের ভর। সেখান থেকে একটি প্রোটনের ভর কত 1.673 ইন্টু 10 এর পাওয়ার কত -23 ইন্টু 10 এর পাওয়ার -23 ইন্টু মোট প্রোটন সংখ্যা কত দেওয়া আছে 9 দেওয়া আছে ফ্লোরিন যেহেতু, ঠিক আছে। এই যে দেখো 9 দেওয়া আছে, এই যে প্রোটন সংখ্যা 9, তো প্রোটন সংখ্যা কত দেওয়া আছে 9 প্লাস ভর সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যাটা দেওয়া আছে, তাহলে নিউটন সংখ্যা তাহলে 1.675 ইন্টু 10 এর পাওয়ার কত -23 কেন রে ভাই, এগুলো 24 হবে, ইন্টু হচ্ছে 10, তাই না? 24ই তো হওয়ার কথা, 24 হবে। তাহলে এবার ইলেকট্রনের প্রকৃত ভর, তাহলে ইলেকট্রনের একটি ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10 এর পাওয়ার কত -31 কেজি ইন্টু একটি পোলে যতটি প্রোটন থাকে সে ততটি কী থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে এই কটা যোগ করবা, যোগ করে কত পাবা, যোগ করে যেটা পাবা সেটা হবে একটি পরমাণুর মোট ভর, যেটা হচ্ছে আমাদের পরমাণুর মোট ভর। তাহলে কত 3.18152 ইন্টু 10 এর পাওয়ার তোমার -23, 10 এর পাওয়ার কত -23 গ্রাম। তাহলে যেহেতু তোমার হচ্ছে কি মৌলটা পারমাণবিক সংখ্যা 9, তাহলে মৌলটা কি পারমাণবিক সংখ্যা যেহেতু 9, তাহলে মৌলটা হচ্ছে কি ফ্লোরিন। আর ফ্লোরিন কীভাবে থাকে, ফ্লোরিন অলওয়েজ তুমি মনে রাখবা ফ্লোরিন 2 আকারে থাকে। তো তোমরা হচ্ছে ব্যাখ্যাটা লিখবা, আমি হচ্ছে ব্যাখ্যাটা আর লিখলাম না, ফ্লোরিন 2 আকারে থাকবে। তাহলে একটি ফ্লোরিনের ভর, তুমি যেটা লিখছো একটি ফ্লোরিনের মোট পরমাণুর ভর, তোমাকে বের করতে বলছে কিসের ভর দেখছো, একটি অণুর ভর নির্ণয় করতে বলছে। তাহলে অণু কীভাবে থাকে, 2 আকারে থাকে। তাহলে একটি পরমাণুর ভর ফ্লোরিন একটি পরমাণুর ভর সমান এটা যেটা পাইছো, আচ্ছা এটা এখানে লিখি, এটা তো কোনো কাজ নাই। (3.18152) ইন্টু 10 এর পাওয়ার কত -23, 10 এর পাওয়ার -23। অতএব ফ্লোরিন একটি অণুর ভর, ভালো মতো বুঝো, একটি অণুতে 2টি পরমাণু থাকে, ঠিক আছে। তাহলে একটি অণুর ভর কত হবে, 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে, বা 2টি পরমাণু, বা এখানে হচ্ছে 2টি পরমাণু যদি লিখতে তাও হতো, ঠিক আছে। তাহলে একটি অণুতে 2টি পরমাণু থাকে, এই কারণে 2 দিয়ে গুণ করলাম, বুঝছো। বেশি পেঁচাচ্ছি, তুমি যদি পরমাণু লিখতে চাও তাহলে এটা লিখবা। তাহলে এফ এর একটি এখানে শুধুমাত্র পরমাণু হবে, পরমাণুর ভর। তাহলে এখানে হচ্ছে কি একটি অণুতে 2টি পরমাণু থাকে, আগে এক্সপ্লেন করে দিবা, একটি অণুতে 2টি পরমাণু থাকে। তাহলে এটা হচ্ছে আমি ঠিকই লিখছিলাম, এটা আমি এভাবে লিখি, তুমি জাস্ট ওভাবে লিখে রাখবা, ঠিক আছে। তোমার যদি ওভাবে সহজ মনে হয় ওভাবে লিখবা, ওকে। তো 2 দিয়ে গুণ করতেছি এ কারণে, কারণ একটি অণুতে 2টি পরমাণু থাকে। তো 3.18152 ইন্টু 10 এর পাওয়ার -23, এটা ক্যালকুলেশন করবা, যেটা আসবে সেটা অ্যান্সার, বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের 6.363 ইন্টু 10 এর পাওয়ার কত, 10 এর পাওয়ার -23, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো। পরবর্তীটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লিখতে হবে। তাহলে নিউক্লিয়াসে ভর দেওয়া আছে, প্রোটনের ভর কিন্তু দেওয়া নাই, তাহলে আর মৌলটি শনাক্ত করতে হবে। এবার তোমাকে নিউক্লিয়াসের ভর সমান কি, প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর যোগ করতে হবে। তাহলে নিউটন সংখ্যাটা দেওয়া আছে, তাহলে এটা 2 গুণ করবা, আর প্রোটনটা পি ধরে নেবা। তাহলে ধরে নিয়ে তুমি এটা যোগ করে পি এর মানটা নির্ণয় করবা। পি এর মান যেটা আসবে সেটা হবে আমাদের কি
ঠিক আছে, সেটা হবে আমাদের প্রোটন সংখ্যা, মোট ভর। নিউক্লিয়াসের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের কণিকার, এই নিউট্রন সংখ্যা 16 দেওয়া আছে, তাই তাহলে নিউট্রনের মোট ভর, তাহলে পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন কণিকার ভর, তাহলে এখান থেকে বাদ দিতে হবে নিউক্লিয়াস থেকে এটা, তাহলে এখান থেকে এটা। ঠিক আছে, এটা যদি জটিল মনে হয় আমি কি সলভ করে দেবো বলো তো? এরপরে কী আছে আমাদের আইসোটোপের শতকরা পরিমাণ, আমি কি সলভ করে দেবো? এটা একই জিনিস, তোমার জাস্ট ওই জায়গায় পেঁচাইছে আর কি। তুমি জাস্ট বলে দিই প্রশ্নের অ্যান্সারটা কীভাবে করবা। এ দেখো নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর, তাহলে তুমি কি জানো প্রোটন ইন্টু একটি প্রোটনের ভর জানো না তুমি 1.67 ইন্টু 10 পাওয়ার কত, প্রোটনের সংখ্যা এটা আর কি, প্রোটনের সংখ্যা ইন্টু 10 পাওয়ার কত -23, 10 পাওয়ার -23 প্লাস নিউটনের ভর বা নিউটনের সংখ্যাটা আগে লিখো, তাহলে 16 ইন্টু 1.675 ইন্টু 10 পাওয়ার কত ভাই, 10 পাওয়ার -23। বুঝলাম না কিছু, কেন রে ভাই এটা মন মেজাজ কেমন খারাপ হবে না কব, মানে বারবার আমি হচ্ছে লিখতেছি 24, ও হচ্ছে হয়ে যাচ্ছে 23, মানে মন তো বলতেছে 24 লিখি আন্দাজি। পি ইন্টু 1.673 ইন্টু 10 পাওয়ার কত -24, ইন্টু এটা নিউটনের সংখ্যাটা দেওয়া আছে, তাহলে 1.675 ইন্টু কি 10 পাওয়ার -24, তাহলে এটা প্রোটন আর নিউটনের যোগফলটাই হচ্ছে তার নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। কারণ নিউক্লিয়াস বলছে, ভালো মতো বুঝো কেন নিউক্লিয়াস বললে ওইটা হয় আর পরমাণু বললে কেন ওইটা হয়, আমি তোমাকে এক্সপ্লেন দিচ্ছি, জাস্ট এটা জাস্ট লিখে নিই। ঠিক আছে, 5 পয়েন্ট, এটা তো আমার কনফিউশন হতে পারে যে ওটা ওরকম করে করতেছি আর এটা কেন দুইটা নিচ্ছি, ওটা কেন তিনটা নিচ্ছি, তিনটা কেন নিচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে কেন হচ্ছে, এই জিনিসটা যদি তোমরা না বুঝো তাহলে আমি জাস্ট বুঝাই দিচ্ছি। দেখো ওটা কেন হয়, তোমার যখন বলবে যে প্রোটনের সংখ্যা বা পরমাণুর সংখ্যা ব্যবহার করে একটি অণুর ভর নির্ণয় করো, তাহলে পরমাণু তুমি দেখো তো একটা পরমাণুতে কয়টা অংশ থাকে দেখো তো, ধরো আমি তোমাকে দিলাম এটা, তাহলে একটা পরমাণু ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটাও মিশালাম, এটা ধরো নিউক্লিয়াসে কী থাকে বলো তো, প্রোটন আর কি থাকে, নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, কিন্তু নিউক্লিয়াসে কি ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসে কোনোভাবে ইলেকট্রন থাকে, ইলেকট্রন যেটা থাকে, ইলেকট্রন হচ্ছে কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তো এই কক্ষপথে থাকে ইলেকট্রন, তাই না, কক্ষপথে ইলেকট্রন থাকে, কিন্তু নিউক্লিয়াসে কি কোনোভাবে ইলেকট্রন থাকা সম্ভব? তাহলে নিউক্লিয়াসের ভর যখন ব্যবহার করতে বলবে, তাহলে নিউক্লিয়াসের ভর সমান কি প্রোটন আর নিউট্রনের ভর, ইলেকট্রনের ভর আসা সম্ভব বলো তো? ইলেকট্রনের ভর আসা সম্ভব না। তুমি যদি ইলেকট্রনের ভর নিয়ে প্ল্যান করো বা তুমি যদি বসাই দাও তাহলে ওই জিনিসটা কিন্তু ভুল। এ কারণে তুমি দেখবা নিউক্লিয়াসের ভর নিয়ে যখন কাজ করবো তখন প্রোটন আর নিউট্রন ছাড়া অন্য কেউ আসবে না, প্রোটন আর নিউট্রন নিয়েই কাজ করতে হবে, বুঝা গেছে? এবং যখন বলবে পরমাণু, তাহলে একটা পরমাণুতে কী কী থাকে, নিউক্লিয়াসও থাকে, আবার এখানে ইলেকট্রনও থাকে, ইলেকট্রনকে কক্ষপথকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে ইলেকট্রনও তখন নিতে হবে। তাহলে পরমাণু যখন বলে দিবে তখন ইলেকট্রন সংখ্যাও নিতে হবে, ইলেকট্রনেরও ভর হিসাব করতে হবে। কিন্তু নিউক্লিয়াস যদি বলে দেয় তখন শুধুমাত্র প্রোটন, শুধুমাত্র নিউট্রনের যোগফল, বোঝা গেছে? এটা যেন মাথায় একদম সেট হয়ে থাকে, এটা যেন না ভুলো, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি পি এর মানটা নির্ণয় করবা, তাহলে পি এর মান আমি ডিরেক্ট দেখাই দিই, পি এর মানটা কত হবে, পি এর মানটা জাস্ট 15 হবে, ঠিক আছে? এটা আমি হচ্ছে 15 হবে, 15টি। সো পি এর মান, এটা আসলে প্রোটনের মান বের হলো, তাই না? এই যে প্রোটন সংখ্যা, তাহলে পি এর মান যদি প্রোটন হয়, তাহলে প্রোটনের মান যদি এটা হয়, তাহলে এটা দেখো তো, এটা মৌলটা কি, মৌলটা ফসফরাস না, মৌলটা ফসফরাস, তাহলে তোমাকে চিহ্নিত করতে বলছে ফসফরাস, তাহলে মৌলের সংকেতটা বের করতে বলছে। তাহলে ফসফরাসের মনে রাখবা, আর সংকেত কিন্তু পি হয় না, এটা হচ্ছে প্রতীক পি হয়, প্রতীক ঠিক আছে, পরমাণু পি, কিন্তু সংকেত ফসফরাসের সংকেত, এটা হচ্ছে এক প্রকার ভুল করে রাখছে, বুঝছো? ফসফরাসের সংকেত কত হয়, আমি তো বলে গেলাম P5, মেবি P5 কি P3, মেবি P5 কি P3 ওটা হবে, ঠিক আছে? সো তোমরা কেউ জানো নাকি বলো তো? যেমন সালফারের S8 হয়, হয়ে থাকে, তোমরা যদি কেউ জানো তাহলে একটু বলে ফেলো,
এখানে সংকেত বের করতে বলছে, আমার যেটা মনে হয় সংকেত, হ্যাঁ সংকেতটি লিখো। তাহলে এটা সংকেতটা কিন্তু তোমরা একটু গুগল সার্চ করে দেখে নেবে, আমি জাস্ট ভুল করাচ্ছি না, ঠিক আছে। আমি জাস্ট ক্লু দিচ্ছি, এটা হচ্ছে পি হচ্ছে 3 হতে পারে অথবা P5 হতে পারে, ঠিক আছে। এটা আমি যদি ভুল না করি আই গেস এরকমই হবে, ঠিক আছে। সো এটা একটু গুগল করে দেখে নেবা, দেন হচ্ছে সংকেতটা লিখবা, ঠিক আছে। এটা কিন্তু প্রতীক, এটা লিখে লাগলে অ্যান্সার কিন্তু ভুল, 1 মার্ক কেটে নেবে, বুঝছো। তোমাকে বের করতে পারছে সংকেত, গাইডে এটা ভুল করে রাখছে, আমার সলভ শিটও ভুল দেওয়া আছে, বুঝছো। তাহলে এটা ভুল দেওয়া আছে, ওকে। এবার হচ্ছে আমাদের পঞ্চম টাইপ, 5 নম্বর টাইপ কী বলতেছে বলো তো? নম্বর 5, টাইপ 5 তোমাকে বলতেছে আইসোটোপের শতকরা হার থেকে তোমাকে এখান থেকে কী করতে হবে? আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আইসোটোপের শতকরা হার যদি দেওয়া থাকে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা একটু লিখো, সূত্রটা লিখো। টাইপ কত? টাইপ হচ্ছে 5, টাইপ 5, বুঝা গেছে? টাইপ 5 কি? টাইপ 5 হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর শতকরা হার থেকে আপেক্ষিক পারমাণবিক ভর। সো আইসোটোপের শতকরা পরিমাণ, কালিটা এমন সময় ফুরাচ্ছে কিছু করার নাই, বুঝছো। এটা লিখে কিনা দেখি, এটা লিখবে না, এই সময় কালি ফুরে গেছে। দেখি কোনোভাবে পজ করা যায় কিনা, পজ করার অপশান আছে, সো ডিউরেশন না বাড়াই। হয়েছে, সমস্যা নেই। আমাদের হচ্ছে লোডেড অ্যান্ড 5 নম্বর টাইপ, তাই না? 5 নম্বর টাইপে প্রথমেই যে আমাদের সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মোলের আপেক্ষিক ভর। দেখো সূত্রের পরিচয় কিন্তু দেওয়া আছে, সূত্রে লেখা আছে, সময় আর নষ্ট না করি। দেখো এখান থেকে আমাদের আইসোটোপের শতকরা হার এবং মোলের আপেক্ষিক ভর সমান P × M + Q × N / 100। এটা কি? পি হচ্ছে প্রথম আইসোটোপের ভর সংখ্যা, যদি কোনো দুইটি আইসোটোপ দেওয়া থাকে। যদি একাধিক আইসোটোপ দেওয়া থাকে তাহলে একাধিক আইসোটোপের ক্ষেত্রে আরও একটা তুমি ধরে নিবা, ঠিক আছে। তাহলে ওই আইসোটোপের ভর ইন্টু ওই আইসোটোপের শতকরা হার, ঠিক আছে, এভাবে আর কি। তো এই যে দেওয়া আছে প্রথমে হচ্ছে প্রথম আইসোটোপের ভর, নিচে হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা হার পরিমাপ, এটা আর কি। তাহলে দ্বিতীয় আইসোটোপের ভর, দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাপ, ঠিক আছে, / 100। সরাসরি আমরা হচ্ছে কোশ্চেন সলভ করি, কোশ্চেন সলভ না করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। এখানে হচ্ছে এক্সের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে, এক্সের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমরা সূত্র কী জানি? সূত্র হচ্ছে একটাই জানি, সূত্র। তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমি হচ্ছে ডিরেক্ট লিখলাম, অ্যান্ড পরের ভিডিওগুলোতে আরও ফাস্ট করাবো, কোনো সমস্যা নেই। গড় আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। সো এটা সমান কি? এটা সমান ভাই লিখে যাবে শতকরা হার ইন্টু পরমাণুর ভর ইন্টু শতকরা হার, প্লাস দুইটা দেওয়া আছে তাই, 3টা দেওয়া থাকলে 3টা করতা, 4টা দেওয়া থাকলে 4টা করবা, ঠিক আছে। Q × N, আপেক্ষিক পারমাণবিক ভর সমান লেখা যাবে, আপেক্ষিক পারমাণবিক ভর যদি শতকরা হার দেওয়া থাকে তাহলে ওটা সমান আমি লিখতে পারি মোলের পরমাণু ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু হচ্ছে আমাদের শতকরা হার। রিপিট না করি, তাহলে এই যে দেখো প্রথমটা এক্সের দেখো তো প্রথমে 63 দেওয়া আছে, আর হচ্ছে পার্সেন্টেজটা দেওয়া আছে শতকরা হারটা। তো ভরটা উপরের দিকে বাম পাশে থাকে না, উপরের দিকে বাম পাশে, এই যে এটা আর কি, এটা করতেছি 63, আর এটা হচ্ছে আমাদের 29, এটা বুঝছো। তাহলে কী করতে হবে? / 100। তাহলে এটা তোমার কী করতে হবে? প্রথমত 63 ইন্টু কত দেওয়া আছে? পার্সেন্টেজ 75, প্লাস এটা কি দেওয়া আছে? তোমার ভর দেওয়া আছে তোমার 65, কপারের 2টা আইসোটোপ আর কি, এগুলো কপারের 2টা আইসোটোপ, ইন্টু তোমার কি? তোমার 25 দেওয়া আছে, 25 / হচ্ছে 100। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা হবে অ্যান্সার, বুঝছো। গড় আপেক্ষিক পারমাণবিক ভর হয়ে গেল, শেষ। এত সুন্দর জিনিস পারবা নাকি পারবা না? এটা হবে 63.5। তুমি অ্যাকচুয়ালি যেটা বের করে রাখবা ওটা মূলত ওই ভরের সাথে মিলে যাবে। তুমি পর্যায় সারণীতে যেটা মুখস্থ করে রাখছো একই জিনিস, বুঝছো। ওইটা না আসলে তো হবে না, ওইটা আসতেই হবে, ওকে।
এখন তোমার আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকতে পারে, আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকতে পারে, তোমার এখান থেকে তো কী বের করতে বললো, তোমার শতকরা হারটা বের করতে বলতে পারে। এই ধরনের একটা কোশ্চেন আছে, এই যে এইটা কোশ্চেন। ধরো দুটো আইসোটোপ দেওয়া আছে, দুটো আইসোটোপের হচ্ছে দুটো আইসোটোপে তোমার শতকরা হারটা দেওয়া নাই। ক্লোরিন হচ্ছে 35 আর 37 দেওয়া আছে, এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে, আর হচ্ছে আইসোটোপ দুটো শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে তুমি ধরে নেবা এ মৌলের শতকরা পরিমাণ এ বা A35 এর শতকরা কত X%। তাহলে যেহেতু দুইটি, ভালো মতো বোঝার ট্রাই করো একটু। এর শতকরা, যেহেতু দুইটি আইসোটোপ শতকরাতে পরিমাপ করতেছি, শতকরা হার নির্ণয় করতেছি, শতকরা কতটুকু, তাহলে 100তে যদি এটা X% হয় তাহলে এটা কত হবে বলো তো? ওই 100-র মধ্যে না, দুইটা মিলে 100, 100% মানে কি, পার্সেন্ট মানে এই দুইটা মিলে 100। তাহলে এটা যদি X হয়ে যায়, এটা হবে কত, 100 থেকে যেটা ধরছি সেটা, তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এটা যদি না বুঝো, ধরো তুমি মনে করো এই মক্কেল, তুমি মনে করো তোমার গিন্নি হচ্ছে এটা, এই তোমার হচ্ছে গিন্নি, ঠিক আছে? তুমি তোমার গিন্নি সংসার করতেছো, তুমি মনে করো এই আর কি সংসারে আসো, ঠিক আছে? তুমি আর তোমার গিন্নি ধরো প্ল্যান করতেছো। এখন তোমার কাছে মনে করো 100 টাকা আছে, তোমার কাছে 100 টাকা ছিল। গিন্নি যাবে শপিং করতে, ঈদ সামনে ঈদ, তাহলে গিন্নি যাবে শপিং করতে, তাহলে একটু ভালো মতো আগায়, যেহেতু ফিল করাচ্ছি তাহলে একটু ভালো মতো আগায়। এই মনে করো গাছের পাশে ধরো গিন্নি আর তুমি হচ্ছে, তোমার বাসা আছে, তোমাদের একটা বাসা আছে, অ্যান্ড হচ্ছে এটা মনে করো রাস্তা, বাসার পাশে হচ্ছে রাস্তা। তাহলে তোমার হচ্ছে মনে করো তুমি আর গিন্নি যাবে কোথায়, গিন্নি যাবে শপিং করতে, ঈদের শপিং করতে। এখন গিন্নির কাছে টাকা নেই, তোমার কাছে টাকা নেবে, কিন্তু তোমার পকেটে আসা কত টাকা, 100 টাকা। এখন গিন্নির আবদার, তো 100 টাকার মধ্যেই তো দিতে হবে, 100 টাকার মধ্যে তুমি বাঁচার মরো, তোমাকে কী করতে হবে, 100 টাকার মধ্যেই টাকা দিয়ে ফেলতে হবে। তো তুমি মনে করো 100 টাকার মধ্যে গিন্নিকে বেশি প্রায়োরিটি দিয়ে তুমি এই সময় বেশি প্রায়োরিটি না দিলে তো থাকবে না, সংসারই টিকবে না, বুঝছো? তাহলে 80 টাকা দিয়ে ফেলছো। এখন তোমার কাছে ছিল 100 টাকা, তাহলে তুমি দিয়ে ফেলছো 80 টাকা। তোমার পকেটে এবার কত টাকা থাকলো বলো, তুমি কী করবা বলো, তোমার কাছে ছিল 100, তোমার পকেটে টাকার পরিমাণ, ধরো পকেটে টাকার পরিমাণ, তাহলে তোমার পকেটে কত টাকা থাকলো, তোমার কাছে ছিল 100 টাকা ছিল, গিন্নিকে দিয়ে ফেলছো কত টাকা, 80 টাকা দিয়ে ফেলছো না, চলে গেছে না তোমার থেকে। তাহলে তোমার পকেটে থাকলো কত টাকা, তোমার পকেটে থাকলো 20 টাকা, তাই না? তোমার পকেটে কত টাকা থাকলো, 20 টাকা। তাহলে এবার এখানে আসো, টোটাল হচ্ছে 100, দুজনের টোটাল হচ্ছে 100, তাহলে এই যে 100, তাহলে এখানে তুমি মনে করো এই যে এটা গিন্নি, এটা তোমার হচ্ছে গিন্নি, ক্লোরিন 35 হচ্ছে তোমার গিন্নিকে দিয়ে ফেলছো X টাকা, তাহলে X টাকা তোমার পকেট থেকে চলে গেছে, তোমার পকেটে ছিল 100 টাকা, টোটালটা মিলে তোমার পকেটে 100 টাকা, এই দুইটা মিলে তোমার পকেটে হচ্ছে 100 টাকা, মানে এই জিনিসটা, তাহলে তোমার জিনিসটা হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকার মধ্যে তোমার গিন্নি নিয়ে নিয়েছে X টাকা, তাহলে X টাকা তোমার পকেট থেকে 100 টাকার মধ্যে বাদ যাচ্ছে না, এটা দেখো তো 100 টাকার মধ্যে বাদ যাচ্ছে, বুঝা গেছে? তাহলে বিষয়টা এভাবে মনে রাখবা। তাহলে দেখো টোটাল এই দুটো মিলে হচ্ছে 100 টাকা। দেখো 80 আর 20 যোগ করো, 80 আর 20 যোগ করলে 100 পাবা, বুঝছো? ওকে, তাহলে আশা করি মনে রাখবে, এভাবে মনে থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের পারমাণবিক ভরটা দেওয়া আছে, আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমাদের কী করতে হবে, আমাদের এখান থেকে শতকরা হারটা নির্ণয় করতে হবে, শতকরা হার। তাহলে শতকরা হার আমরা কীভাবে নির্ণয় করবো? দেখো শতকরা হারের সূত্র কি, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে শতকরা আপেক্ষিক বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা সমান আমরা লিখি কি, P/M প্লাস Q/N ডিভাইডেড বাই 100, তাই না? এই হচ্ছে অবস্থা। তাহলে এখান থেকে আমার আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা দেওয়া আছে 35.5, ঠিক আছে? সো এটা সমান P এর মানটা কত, P এর মান কত ভাই, P এর মানটা আমাদের ক্লোরিন 35, তার মানে প্রথমটা হচ্ছে 35, এর শতকরা পরিমাণ কত ধরছো, X ধরছো, এর শতকরা পরিমাণ X ধরছো, প্লাস হচ্ছে তোমার ক্লোরিন কত, 37, ক্লোরিন হচ্ছে 37 কিন্তু এর শতকরা পরিমাণ 100 মাইনাস কত ধরছো, X ধরছো, 100 মাইনাস X ধরছো, তাই না? তাহলে ডিভাইডেড বাই কত দিতে হবে ভাই বলো তো, ডিভাইডেড বাই 100 দিতে হবে। তাহলে এবার তুমি কী করবা, তুমি জাস্ট X এর মানটা নির্ণয় করবা, 1/x 100 মাইনাস X এর মানটা নির্ণয় করবা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে 35x প্লাস 3700, এই যে গুণ করতেছি, গুণ করে এই পাশে নিয়ে আসতেছি, ঠিক আছে, মাইনাস 37x,
সমান সমান এটা দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 335.5 তাহলে এখান থেকে দেখো তো এক্সের মানটা যদি আমি বলি তাহলে এটা হবে -2x। এটা নর্মাল হচ্ছে গণিতের কাজ। তো গণিতের যদি বেসিক না বুঝো, গণিতের আমাদের বেসিক টু প্রিমিয়াম কোর্স আছে, কোর্সে চাইলে জয়েন হতে পারো। আমাদের কোর্সের ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে ইউটিউবে, আমাদের হচ্ছে প্লেলিস্টে গেলেই পাবা, দেখবা। ক্লাস দেখে যদি মনে হয় ভর্তি হওয়া প্রয়োজন তাহলে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আসো এরপরে আমাদের কী করতে হবে, এখান থেকে 35.5 এত, তাহলে এখান থেকে এটা বাদ দিতে হবে, তাহলে মাইনাস কত 3700, ঠিক আছে। তাহলে এটা দেখো তো, এটা মাইনাস আসবে, মাইনাস কত আসবে, দেন হচ্ছে 100, দেন হচ্ছে এক্সের একটা মান পাবা। তাহলে এক্সের মানটা আমি হচ্ছে দেখে বসে দিই, আমি আর হচ্ছে ক্যালকুলেশন না করি, সময় নষ্ট না করি, বুঝছো। তাহলে এটা হবে 75, এটা হবে কত 75%, তাহলে অতএব এটা হচ্ছে ক্লোরিন এর, ক্লোরিন 35-এর, আর এটা হচ্ছে তোমার হচ্ছে মনে করো A37-এর, তাহলে কত হবে, A37-এরটা কত ছিল, 100 - x ছিল না, 100 - x %, তাহলে এটা 100 - 75, তাহলে এটা কত হবে ভাই, এটা হবে 25%, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা বলো, একদম ইজি পিজি, হ্যাঁ ইজি পিজি করে দিছি। দুটো টাইপ শেষ। এবার আমাদের লাস্ট কোশ্চেন, টপিকের লাস্ট কোশ্চেন, আমাদের টাইপ 6, আমাদের লাস্ট টাইপ অ্যান্ড হচ্ছে সবচেয়ে মজার টাইপ। আমাদের এখান থেকে মূলত এমসিকিউগুলো আসবে, অ্যান্ড কোনো ক্ষেত্রে আমাদের গ নম্বরে যদি দিয়ে দেয় তাহলে আমরা হচ্ছে রিস্ক নেব না, আমরা হচ্ছে কমপ্লিট করে রাখি। তো তোমার আমি বলে দেবো একদম এই ভিডিও শেষে আমাদের কোন জিনিসগুলো করতে হবে অ্যান্ড কেন করতে হবে এই অধ্যায়ের জন্য, আর কী করা প্রয়োজন, তাহলে আমাদের কমপ্লিট, বুঝছো। দেখো এরপরে আমাদের আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। কোনো যৌগে উপস্থিত আণবিক ভর কি, আণবিক ভর কোনো যৌগে উপস্থিত পরমাণুগুলোর নিজ পরমাণুর ভর ইন্টু তাদের পরমাণুর সংখ্যা যদি গুণ করে যোগ করো তাহলে এটা পেয়ে যাবে তুমি আণবিক ভর। তাহলে আণবিক ভর ধরো মাথায় কিচ্ছু ঢুকে নাই, তাহলে মাথায় ধরো কিচ্ছু ঢুকে নাই, তাহলে আমি শর্টকাটে সূত্রটা লিখে দিই। আণবিক ভর, তাহলে আণবিক ভর সমান তুমি কী লিখতে পারবা, নিজ পরমাণুর ভর ইন্টু পরমাণুর সংখ্যা, নিজ পরমাণুর ভর, কিছু করার নাই, বুঝছো, মানে এগুলা নিজ পরমাণুর ভর ইন্টু পরমাণুর সংখ্যা, তাহলে নিজ পরমাণুর ভর। তাহলে মনে করো আমরা হচ্ছে এই যে কপার সালফেট 5 অণু পানি, এটা মনে করো আণবিক ভর নির্ণয় করতে চাই, 5 অণু পানি, এটাকে বলা হয় কপার সালফেট 5 অণু পানি, ঠিক আছে, এভাবে করতে হয়। এবং এটাকে বলা হয়, এটা হচ্ছে আমাদের তুতের সংকেত, নীল, আমরা যে কাপড় কাঁচা নীল ইউজ করি না, নীল আমাদের হচ্ছে যে উজ্জ্বলের জন্য, কাপড় উজ্জ্বলের জন্য নীল যেটা ইউজ করি, ঠিক আছে, ওইটাই আর কি। তো এটা আণবিক ভর, এটা আণবিক ভর কীভাবে নির্ণয় করবা, এখানে পরমাণু আছে কপার, তাহলে কপারের পারমাণবিক ভর কত 63.5 ইন্টু কপার কয়টা আছে, এই সূত্র কিন্তু এভাবে চলতেই থাকবে, প্লাস ডট 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 ডট, যতগুলো পরমাণু আছে ওভাবে চলতেই থাকবে, ঠিক আছে, চলমান সূত্র। তাহলে কপার আছে 63.5 ইন্টু কপার আছে একটা, কিছু নেই মানে একটা আছে, বুঝছো, এই যে কিছু নেই মানে একটা আছে, বুঝে গেছে, কিছু নেই মানে কি একটা আছে, বুঝে গেছে না। তাহলে এবার পরবর্তী পরমাণু দেখো সালফার, তো সালফারের পরমাণুর ভর কত ভাই 32, যদি ভর মনে না থাকে আমার ফাউন্ডেশন লেকচার করে যাও, তাহলে হয়ে যাবে, তোমার একদম ইজি পিজি হয়ে যাবে, তুমি লাইফের সেরা ক্লাসগুলাই করবা। ওকে, তাহলে 16, অক্সিজেনের ভর কত 16, তাহলে 16 ইন্টু অক্সিজেন আছে কয়টা 4টা, প্লাস এবার 5 ইন্টু এটা কিন্তু গুণ বোঝাচ্ছে, 5 এখানে গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, প্লাস এখানে অক্সিজেন ভর কত, অক্সিজেন ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেন এই জায়গায় আছে একটা,
তাহলে এই হচ্ছে শেষ। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো। 63.5 প্লাস 32, 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না। 4 গুণ কত 64 প্লাস 5 ইন্টু কত 90, 5 ইন্টু 18 পাবা, 5 ইন্টু 18, তাহলে 5 18 কত পাবা তুমি? একবারে 90 পাবা, অথবা এটা তুমি ক্যালকুলেশন করবা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে তুমি যেটা বসাবা সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 249.5, 249.5 গ্রাম। বোঝা গেছে? আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভর আমরা যেটা নির্ণয় করি এটা আসলে কোনো একক থাকে নাকি থাকে না, কিন্তু আমাদের মোল সংখ্যা আবার যখন নির্ণয় করতে হয় তখন এটা আণবিক ভর দেওয়া থাকে। আণবিক ভর তো আমরা সেমভাবেই নির্ণয় করি, ওখানে আবার ভর দেওয়া থাকে। তো এটা হচ্ছে লজিক্যাল কিছু ফ্লাসি, কিছু এক্সেপশনাল কাহিনী আছে, তো এটা হচ্ছে অন্য একদিন ক্লাসে আলোচনা করবো। তো এই অধ্যায় থেকে আর মূলত কী করবা তুমি? এই অধ্যায় থেকে আর কয়েকটা টপিক করবা। এই অধ্যায় থেকে আর কী করবা মূলত, তুমি যদি না পারো আমার ইলেকট্রন বিন্যাস আমাদের সব শর্ট ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তুমি জাস্ট আমাদের চ্যানেলে যাবা, সব কিছু এই যে ইলেকট্রন বিন্যাস তোমার লাগবেই, ইলেকট্রন বিন্যাস 3 স্টার। এবং আরেকটা টপিক তোমার বই থেকে কী করবা, বই থেকে যেটা করবা সেটা হচ্ছে আমাদের রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল। রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল, এটা একদম মুখস্থ করে ফেলবা বই। তুমি এখান থেকে সিকিউ পাবা 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। ঠিক আছে, 100%। এটা কত আর স্টার দেবো বলো? এটা একদম 100 স্টার দিয়ে ফেলতে পারো। এই টপিক থেকে তোমার কোশ্চেন আসবে মানে আসবেই, এটা 100% শিওর থাকে। এই টপিক থেকে তোমার কোশ্চেন আসবে, এটা কথা কনফার্ম কথাবার্তা। ঠিক আছে, সো তোমার যে কোনো স্কুলের হোক, যে কোনো পরীক্ষা হোক, যেটা আমি প্রথমেই বলছি যে তোমার অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি টেস্ট বা তোমার টিউটোরিয়াল বা তোমার মনে করো এই অধ্যায় থেকে যখনই তোমার কোশ্চেন হবে ফাইনাল পরীক্ষা পর্যন্ত যখনই কোশ্চেন হবে তোমার এই দুইটা টপিক থেকে কোশ্চেন দিবেই এবং বাকি সব কিছু সব টাইপ যাতে তোমার কভার হয়ে যায়, কারণ এক ভিডিওতে আমি সবগুলো টাইপ নিয়ে আসছি। ঠিক আছে, তো আগামী হচ্ছে নতুন একটা অধ্যায় কেমিস্ট্রির, আমাদের প্রথম অধ্যায়টার কী টাইপ আছে ওটা হচ্ছে আমরা কমপ্লিট করবো, অ্যান্ড হচ্ছে কয়েকটা সৃজনশীলের মাধ্যমে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই অবশ্যই নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকো। আবার বন্ধু বান্ধবের মধ্যে অনেক বেশি ছড়িয়ে দেবা, এবং আমাদের পেজ, ইউটিউব চ্যানেল সব কিছুর ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, পোস্টের ক্যাপশনে সব কিছুর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, আমাদের আইডি লিঙ্ক পর্যন্ত সব কিছু ফলো দিয়ে দেবা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।